আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? চলে আসছি আমি তোমাদের সানোর ভাইয়া, তোমাদের সাথে একদম অর্থনীতির যে মেজর যে চিত্রগুলো আছে, যেগুলো তোমরা বুঝো না এমসিকিউ কিভাবে হয় বা এমসিকিউ চিত্র থেকে তোমরা কিভাবে সলভ করবা, এই জিনিসগুলো তোমরা বুঝো না। কারণ আমি যখন ম্যারাথন ক্লাস করাই, তোমাদের এমসিকিউ পড়াই, তখন হচ্ছে এই চিত্রগুলো তোমরা অনেকে বলছে যে ভাইয়া চিত্র থেকে কিভাবে প্রশ্ন হয় বা চিত্র থেকে কিভাবে আসে, অনেকেরই প্রশ্ন তোমাদের মধ্যে আছে। তো আমরা আজকে চিত্রগুলো সাজাইছি, যে আমাদের যে চিত্রগুলো আছে বা আমাদের যে ইকুয়েশনগুলো আছে, আমরা এগুলা নিয়ে সাজাইছি, যেগুলো থেকে তোমাদের কিভাবে এমসিকিউ গুলা হবে, আমরা কিভাবে এগুলা উত্তর করব বা আমার আসলে এগুলা কত কঠিন করে আসতে পারে। এটা আসলে সোজা করেই আসে, কিন্তু তোমাদের মধ্যে অনেকের ভয় কাজ করে যে আসলে এটা কিভাবে আমি উত্তর করব, এটা কিভাবে আসবে, আমি পারবো কিনা। এই যে ভয়টা, এটা দূর করার জন্য আমি তোমাদের জন্য এই যে মেজর যেগুলো চিত্র, এগুলো থেকে যেগুলো এমসিকিউ হয়, এগুলো আমি তোমাদের জন্য সাজাইছি। তো তোমরা দ্রুত যুক্ত হও। আর তোমরা জানো আজকে এই যে আমার ক্লাসের মধ্য দিয়ে আমাদের চলো শিখি প্ল্যাটফর্মের কামব্যাক উইক শুরু হলো। এই কামব্যাক উইকে তোমাদের জন্য আছে অবশ্যই আকর্ষণীয় পুরস্কার আছে। তোমরা জানো আগের যারা তোমরা হচ্ছে মোবাইল ফোন কন্টেস্টে যুক্ত ছিলা, তোমরা সবাই জানো। আর যারা ছিল না তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের যে কামব্যাক উইকের মোবাইল ফোন কন্টেস্ট, এই মোবাইল ফোন কন্টেস্টে তোমরা যারা সর্বোচ্চ অ্যাক্টিভ স্টুডেন্ট হবা, যারা সব দিক দিয়ে পারফেক্ট স্টুডেন্ট হবা আমাদের, সে পাবা মোবাইল ফোন গিফট। সে কি পাবা? মোবাইল ফোন গিফট পাবা। অতএব তোমাকে ক্লাস করতে হবে একদম পারফেক্টলি, প্রতিটা ক্লাস রেগুলার করতে হবে, তোমাকে শেয়ার করতে হবে, তোমার বন্ধুদেরকে জানাতে হবে, তোমাকে হচ্ছে পরীক্ষায় প্রথম দিকে থাকতে হবে, তোমার হ্যান্ডনোট গ্রুপে হ্যান্ডনোট পোস্ট করতে হবে। অতএব তুমি অল ইন ওয়ান যখন হবা, তুমি যখন একদম পারফেক্ট একজন হয়ে যাবা, তখন তুমি কি পাবা? তুমি মোবাইল ফোন গিফট পাবা। এছাড়াও আর কি কি থাকতেছে? এছাড়াও আরো থাকতেছে তোমার জন্য আমাদের চলো শিখি প্ল্যাটফর্মের আকর্ষণীয় যে টি শার্ট, এই টি শার্ট থাকতেছে তোমাদের জন্য। এই টি শার্ট থাকবে 36টা। কয়টা থাকবে? 36টা টি শার্ট থাকবে। অর্থাৎ প্রতি ক্লাসে 3টা করে টি শার্ট তুমি জিতে নিতে পারো। কি করতে পারো? জিতে নিতে পারো। এছাড়াও তোমাদের জন্য আমাদের যে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড, এটা থাকবে, এবং আরো যেগুলো আছে আমাদের যে তোমার সাজেশন আছে, এগুলোও তোমাদের জন্য থাকবে। অর্থাৎ A to Z আমাদের প্যাকেজ শুরু হয়ে গেছে আজকে থেকে। অর্থাৎ কামব্যাক উইক শুরু হয়ে গেছে আজকে থেকে। তোমাদের আকর্ষণীয় যেটা, মানে এই যে মোবাইল ফোন কন্টেস্ট, এটা হচ্ছে 5ম মোবাইল ফোন কন্টেস্ট চলছে রানিং। তো তোমাদের এখানে কি কি করতে হবে? কাজ হচ্ছে তোমাকে অ্যাক্টিভলি ক্লাসগুলো করতে হবে, তোমাকে শেয়ার দিতে হবে, মেনশন দিতে হবে, তোমার ক্লাস রেগুলার করার পরে তোমার এটার কি দিতে হবে? হ্যান্ডনোট গ্রুপে হ্যান্ডনোট দিতে হবে, এবং এর পাশাপাশি তুমি পরীক্ষায়ও শুরুর দিকে থাকতে হবে। অর্থাৎ তোমাকে পারফেক্টলি সবকিছু অ্যাটেন্ড করতে হবে। তাহলে তুমি কি হবা? তুমি বিজয়ী হবা, আমাদের স্মার্টফোন কন্টেস্টের প্রথম বিজয়ী হয়ে যাবা। তো এখানে তোমাদের যে আজকের থেকে উইক যেটা শুরু হইলো, আমার সাথেই যেটা শুরু হইলো, সেটা হচ্ছে কামব্যাক উইক। অর্থাৎ তোমরা পড়াশোনা করতেছো না, ঠিকঠাক মতো পড়তেছো না, এই যে যাতে তোমাদের পড়াশোনার গতি বাড়ানো যায়, অ্যাক্সেলারেট করা যায়, এজন্য আমাদের কামব্যাক উইক। অর্থাৎ তোমাদেরকে এখন থেকে একদম স্ট্রংলি বসে পড়াশোনা করতে হবে। যেহেতু সময় কম, তোমাদের আর কি 57 দিনের মতো আছে, অর্থাৎ সময় যেহেতু নাই, এই জন্য তোমাদেরকে বলা হচ্ছে। তো দেখো আমাদের কামব্যাক উইকে আসলে কি কি আছে। কামব্যাক উইকে আমাদের যেটা করতে হবে আমাদের হচ্ছে শেয়ার, রিভিউ, এবং তোমার উইন করে নিতে পারবা। কি কি উইন করে নিতে পারবা? প্রথম পুরস্কার আমাদের হচ্ছে স্মার্টফোন। কি ফোন? স্মার্টফোন। অর্থাৎ স্মার্টফোন তুমি পেয়ে যাবা। কি করে যাবা? স্মার্টফোন পেয়ে যাবা। আমি আরো অনেকবার বলছি যে তুমি কিভাবে স্মার্টফোন পাবা। অর্থাৎ তোমাকে অল ইন ওয়ান হতে হবে, অলরাউন্ডার হতে হবে। এছাড়াও তোমার জন্য থাকতেছে 36টা আমাদের টি শার্ট, আমাদের চলো শিখি লোগোযুক্ত টি শার্ট, এবং এর পাশাপাশি আমাদের 12টা থাকতেছে অ্যাওয়ার্ড। কি থাকতেছে? বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড। কি থাকতেছে? বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড। অর্থাৎ এইটা আমাদের বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড। তোমরা যারা পাইছো আর তোমরা যারা পাও নাই, অর্থাৎ তোমাদের পাওয়ার ইচ্ছা যদি থাকে, তাহলে তুমি বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়ে যাবা। কি করবা? বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়ে যাবা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্ন আমরা এখান থেকে শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন আছে যে চিত্রের কোন অঞ্চলটি দুষ্প্রাপ্যতা নির্দেশক। অর্থাৎ চিত্রের কোন অঞ্চল। আচ্ছা, আমি বলিনি তোমাদের, আমি বলছি যে এগুলো করতে হবে, কিন্তু তোমরা যে শেয়ার দাও নাই এখনো, এটা খুবই খারাপ। তোমরা শেয়ার দাও না, তোমরা কিন্তু কন্টেস্টের মধ্যে আসো। কামব্যাক উইকের স্মার্টফোন কন্টেস্ট, অর্থাৎ আমাদের যে 5ম স্মার্টফোন কন্টেস্ট, এটার মধ্যে তোমরা আসো। ঠিক আছে? স্মার্টফোন যদি দেখো, এই দেখো আমাদের স্মার্টফোন তোমাদের জন্য আগেই নিয়ে আসা হয়েছে। আমাদের কি আছে? বেস্ট অ্যাওয়ার্ড, স্টুডেন্ট অ্যাওয়ার্ড আছে, আমাদের
টি শার্ট, একদম ঝকঝকে তকতকে টি শার্ট আছে। অর্থাৎ এই যে সবগুলোর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই শেয়ার করতে হবে এবং তোমার এই ক্লাসের রিভিউ দিতে হবে, তোমার ক্লাসের হ্যান্ডনোট পোস্ট করতে হবে এবং তোমার পরীক্ষাও ভালো করতে হবে। তাহলে তুমি জিতে নিতে পারো স্মার্টফোন। কি করতে পারো, জিতে নিতে পারো স্মার্টফোন। এছাড়াও তোমার জন্য তোমার উৎসাহ প্রদানের জন্য আমাদের বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড। আর তুমি যদি চাও আমাদের টি শার্ট অর্থাৎ লোগোযুক্ত টি শার্ট পরে ঘুরে বেড়াবা, বেস্ট স্টুডেন্টের টি শার্ট পরে ঘুরে বেড়াবা, তাহলে তোমার জন্য এটা গর্বের বিষয় হবে। অর্থাৎ তোমাকে কি করতে হবে, যে কাজগুলো আছে যেগুলো কন্টেস্টের মধ্যে পড়ে এগুলো তোমাকে চালায় যেতে হবে, ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাকে চালায় যেতে হবে। আমি চাই 1 মিনিটের মধ্যে তোমরা এখানে প্রায় 350 জন স্টুডেন্ট আছো, সবাই একটা করে শেয়ার দিবা 1 মিনিটের মধ্যে। হ্যাঁ, 1-2টা করে শেয়ার দিবা, 1000 যাতে ক্রস করে, শেয়ার যাতে 1000 ক্রস করে। আমি 1 মিনিটের মধ্যে তোমাদের পড়ানো শুরু করবো, 1 মিনিটের মধ্যে পড়ানো শুরু করবো। অথবা আমি এর মধ্যে দেখবো যে তোমরা আসলে শেয়ার করছো কি না। 1000 শেয়ার ক্রস করতে হবে, 1000 1 মিনিটের মধ্যে, 1 মিনিট সময়। সবাই 4টা-5টা করে শেয়ার দাও। সবাই তোমরা 350 জন আছো, যদি 3টা করে দাও 1000 ক্রস হয়ে যাবে। 3টা করে শেয়ার দিলে 1000 ক্রস হয়ে যাবে। সবাই আমাকে আবার শেয়ার করিও না, তোমরা নিজের প্রোফাইল থেকে শেয়ার করো, নিজের প্রোফাইল থেকে শেয়ার করো। নিজের প্রোফাইল থেকে শেয়ার করো। ওকে, আমরা জানি না তোমরা কতগুলা শেয়ার করছো, 100+ হয়েছে কিনা জানি না, তবে আমি চাইছিলাম 1000 শেয়ার হোক, তোমরা এটা করো, ঠিক আছে। আচ্ছা, টি শার্ট পাবো কিভাবে ভাইয়া? টি শার্ট পাবা তোমরা যত বেশি শেয়ার করবা, তোমরা যত বেশি রিভিউ দিতে পারবা, সেটার উপর ডিপেন্ড করে তোমরা টি শার্ট পাবা। অর্থাৎ তোমাকে শেয়ার বেশি করে করতে হবে। কি করতে হবে? শেয়ার বেশি করে করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা বলছে, প্রথম প্রশ্নে কি বলছে? বলছে চিত্রে কোন অঞ্চলটি দুষ্প্রাপ্যতা নির্দেশ করে? নির্দেশক, অর্থাৎ দুষ্প্রাপ্যতার নির্দেশক। কোন অঞ্চলটা দুষ্প্রাপ্যতার নির্দেশক? চিত্রের কোন অঞ্চল দুষ্প্রাপ্যতার নির্দেশক? এখানে বলছে আমাদের যে চিত্র আছে, এই চিত্র এখানে দেওয়া আছে এ বি অঞ্চল, এখানে দেওয়া আছে সি অঞ্চল, এখানে দেওয়া আছে এ বি ই অঞ্চল, এখানে দেওয়া আছে আমার এসি অঞ্চল। অর্থাৎ এখান থেকে বলছে যে এ বি অঞ্চল, অর্থাৎ এ বি অঞ্চল, এইটুকু অঞ্চল। এবার কি বলছে? বি অঞ্চল বলছে, অর্থাৎ এইটুকু অঞ্চলের কথা বলছে। এসি অঞ্চলের কথা বলছে, মানে এটুকু অঞ্চলের কথা বলছে। আর একটা বলছে সি অঞ্চল, মানে আমার এইটুকু অঞ্চলের কথা বলছে। তাহলে উত্তর কি হবে? তাহলে উত্তর কি হবে বলো? উত্তর কি হবে? উত্তর কি হবে? উত্তর কি হবে? উত্তর কি হবে? আমরা যদি এই চিত্রটা একটু বড় করে আর্ট করি বা বড় করে করার চেষ্টা করি, তাহলে চিত্রটা এরকমের হবে। চিত্রটা কেমন হবে? এরকমের হবে। চিত্রটা এরকমের হবে। হ্যাঁ, এরকমের চিত্রটা হবে। এটা হচ্ছে এ বি অঞ্চল, এটা হচ্ছে সি অঞ্চল, সি অঞ্চল, এইটা হচ্ছে বিই অঞ্চল, এটা হচ্ছে এসি অঞ্চল। ঠিক আছে। অর্থাৎ এই যে আমাদের যে অঞ্চলগুলো পাওয়া গেছে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। ঠিক আছে। তাহলে আমার এখানে বলছে যে কোনটা দুষ্প্রাপ্যতা নির্দেশ করে, কোনটা দুষ্প্রাপ্যতা নির্দেশ করে। কি করে? কোনটা দুষ্প্রাপ্যতা নির্দেশ করে। অর্থাৎ দুষ্প্রাপ্যতা বোঝানো হয় কোনটা দিয়ে, মূল কোনটা আমাদের দুষ্প্রাপ্যতা নির্দেশ করে, এখানে আমাকে বুঝতে হবে দুষ্প্রাপ্যতা কাকে বলে। কি বুঝতে হবে? দুষ্প্রাপ্যতা কাকে বলে, এইটা আগে আমার বুঝতে হবে। কি করতে হবে? এইটা আমার আগে বুঝতে হবে যে দুষ্প্রাপ্যতাটা আসলে কি। দুষ্প্রাপ্যতাটা আসলে কি? চিত্রটা এখানে বোঝা যাচ্ছে না? এইটা হচ্ছে তোমাদের চিত্র, চিত্র বোঝা যায় না? এটা হচ্ছে চিত্র। আমি পরবর্তীতে চিত্র অঙ্কন করে দিছি, নিচে আরো চিত্র অঙ্কন করে দিছি। কি করে দিছি? নিচে তোমাদের। আচ্ছা, এই চিত্রটা আমি তাহলে উপরে করে দিই। ঠিক আছে, চিত্রটা তোমাদের ধর এখানে করে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দু থেকে এখানে আর এখানে, এটা বলছে এ, এখানে বলছে বি, দুইটা পয়েন্ট। এখানে আছে সি, এখানে আছে ই, এখানে আছে ই, এখানে একটা পয়েন্ট। ঠিক আছে। তাহলে এখানে তোমার বলছে যে এই এ বি, মানে এইটা আমরা যদি একটু অ্যাকুরেটলি আঁকি, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সিই। ঠিক আছে। তাহলে তোমাকে এখানে বলছে যে এ বি, এই অঞ্চলটা দুষ্প্রাপ্য,
নাকি এ সি এই অঞ্চলটা দুষ্প্রাপ্য, নাকি বি এই অঞ্চল দুষ্প্রাপ্য, নাকি সি এই অঞ্চলটা দুষ্প্রাপ্য? অর্থাৎ কোন অঞ্চলটা দুষ্প্রাপ্য? অর্থাৎ দুষ্প্রাপ্য বলতে আমরা আসলে কি বোঝাই, দুষ্প্রাপ্য বলতে কি বোঝানো হয়, এই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে। দুষ্প্রাপ্যতা কি? দুষ্প্রাপ্যতা হচ্ছে সম্পদের তুলনায় যদি আমার চাওয়া পাওয়া বেশি থাকে, অর্থাৎ সম্পদের তুলনায় অভাব বেশি, সম্পদের তুলনায় অভাব বেশি। আমার মানে মূল কথা হচ্ছে সম্পদের স্বল্পতা, সম্পদের স্বল্পতাকে কি বলে? দুষ্প্রাপ্যতা বলে। কি বলে? দুষ্প্রাপ্যতা বলে। তাহলে এই চিত্রে আমার কোনটা দিয়ে সম্পদের স্বল্পতা বোঝায়? সম্পদের স্বল্পতা বোঝায় কোনটা দিয়ে? অর্থাৎ অসংখ্য অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। হ্যাঁ, তোমরা এইটা জানো দুষ্প্রাপ্যতা, কিন্তু এই যে ভারসাম্য চিত্রে কোন জায়গাতে আমার স্বল্পতা নির্দেশ করে? কি করে? স্বল্পতা নির্দেশ করে। তোমরা বেশিরভাগে উত্তর করছো যে এই অংশটা মানে এ বি অংশটা তোমরা উত্তর করছো, মানে এ বি অপশন তোমরা দাগাইছো। ক নাম্বার? তোমরা এ বি অপশন দাগাইছো। কি দাগাইছো? এ বি অপশন তোমরা দাগাইছো। আসলে এখানে এ বি অপশন হবে না, একজন খালি দেখলাম যে সে দাগাইছে, আচ্ছা স্যার সিই ভারসাম্য বিন্দু না, সি ভারসাম্য বিন্দু না, ভারসাম্য বিন্দু ধরো যে এখানে 0, ভারসাম্য বিন্দু ও, ভারসাম্য বিন্দু ও, এইটা হচ্ছে ভারসাম্য বিন্দু। সি ভারসাম্য না, ভারসাম্য এইটা, ভারসাম্য পয়েন্ট এইটা, ঠিক আছে? এইটা হচ্ছে ভারসাম্য দাম, আর এইটা হচ্ছে ভারসাম্য পরিমাণ, এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। অর্থাৎ ভারসাম্য বিন্দু হচ্ছে ও, ভারসাম্য বিন্দু ও, ভারসাম্য বিন্দু কি? ও, ভারসাম্য বিন্দু হচ্ছে ও। অর্থাৎ তোমাকে বোঝাতে হবে যে কোনটা দিয়ে আমার স্বল্পতা বোঝাবে। অর্থাৎ স্বল্পতা বলতে বোঝায় আমার চাহিদা। দেখো ই বিন্দুতে চাহিদা কোথায়? ই বিন্দুতে। যোগান কোথায়? সি বিন্দুতে। যোগান কোথায়? সি বিন্দুতে। অর্থাৎ আমার চাহিদা অনেক বেশি কিন্তু আমার যোগান কম, মানে আমার সম্পদ কম। সম্পদ কি? কম। চাহিদা মানে কি? আমার অভাব, অসীম অভাব, অভাব সীমাহীন অভাব, কিন্তু আমাদের সম্পদের স্বল্পতা, সম্পদের স্বল্পতা। অর্থাৎ এই যে আমার সি বিন্দু দিয়ে কি দেখায়? দুষ্প্রাপ্যতা দেখায়, স্বল্পতা দেখায়। কি দেখায়? স্বল্পতা দেখায় অথবা দুষ্প্রাপ্যতা দেখায়। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ঘ। উত্তর কি হবে? ঘ। আর এইখানে তোমরা যারা এ বি উত্তর করার চেষ্টা করতেছো বা এ বি বলতেছো, কি বলতেছো? এ বি বলতেছো, এখানে দেখো তোমার যোগান বি বিন্দুতে, যোগান কোন বিন্দুতে? বি বিন্দুতে, এই বিন্দুতে, আর চাহিদা কোথায়? এ বিন্দুতে। তাহলে এখানে তোমার চাহিদার তুলনায় যোগান অনেক বেশি, মানে এখানে কি তোমার এইখানে কি আছে? সারপ্লাস আছে, তোমার উদ্ধৃতি থাকবে। এখানে কি থাকবে? উদ্ধৃতি থাকবে। এখানে দুষ্প্রাপ্যতা না, এখানে স্বল্পতা না। অতএব এখানে বেশি আছে, চাহিদার তুলনায় যোগান অনেক বেশি আছে। চাহিদার তুলনায় কি আছে? যোগান অনেক বেশি আছে। আমি কয়েকজনের দেখছি যে যারা উত্তর করছো তোমরা সি, যারা কয়েকজন করছো তাদেরকে থ্যাংক ইউ। আর যারা তোমরা জানো না সেটা তোমরা শিখে নাও। অতএব এই যে নিচের যে বিন্দুগুলো আছে, নিচের যেগুলো, অতএব চাহিদা যদি বেশি হয়, যোগান যদি কম হয়, সেটা দুষ্প্রাপ্যতা বোঝায়। আর যদি যোগান অনেক বেশি হয়, চাহিদা কম হয়, সেটা উদ্ধৃতি বোঝায়। কি বোঝায়? উদ্ধৃতি বোঝায়। মানে এইখানে ঘাটতি আছে, এই জায়গাতে কি আছে? এই জায়গাতে ঘাটতি আছে, আর এই জায়গাতে কি আছে? অতিরিক্ত আছে, সারপ্লাস আছে, উদ্ধৃতি আছে। কি আছে? সারপ্লাস আছে, উদ্ধৃতি আছে। তাহলে ঘ নাম্বার উত্তর হবে। কি হবে? ঘ নাম্বার উত্তর হবে। আচ্ছা, তো তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না, আমাদের চলো শিখি প্ল্যাটফর্মের FRB 3.1 কোর্স রানিং আছে। ঠিক আছে, কয়েকটা ক্লাস হয়ে গেছে। তোমরা যারা এখনো যুক্ত হও নাই, তোমরা যারা এখনো ভয়ে আসো, অর্থনীতি, পৌরনীতি, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, যুক্তি, বা তোমরা বাংলা, ইংরেজি, ICT নিয়ে যারা ভয়ে আসো, চিন্তায় আসো, সামনে পরীক্ষা কি করবা, অনেক টেনশন হচ্ছে, তো তোমরা ভর্তি হয়ে যাও আমাদের FRB 3.1 কোর্সে। FRB 3.1 কোর্সে আমাদের সকল সাবজেক্টের জন্য যে কোর্স আছে সেটা হচ্ছে আমাদের বান্ডেল কোর্স। অর্থাৎ তুমি এখানে মানবিকের কোর্স পাবা এবং তোমার কম্পালসরি যে কোর্স আছে বাংলা, ইংরেজি, ICT সবগুলো পাবা মাত্র 2490 টাকা। তবে আগামীকাল আমার ক্লাসের উপর তোমাদের একটা পরীক্ষা হবে, ওই পরীক্ষায় প্রথম যারা থাকবা, প্রথম 300 জনের মধ্যে, তারা পেয়ে যাবা এক্সট্রা 10% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের মানবিকের যে কোর্সগুলো আছে, অর্থনীতি, পৌরনীতি, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান বা যুক্তি, এগুলো যদি তোমাদের সমস্যা মনে হয়, তো এই কোর্সগুলোতেও তোমরা ভর্তি হয়ে যাও আমাদের মানবিক বিভাগের গ্রুপ ভিত্তিক কোর্স মাত্র 1490 টাকা। এখন তোমার মনে হতে পারে ভাইয়া আমি তো সায়েন্সের, আমি তো কমার্সের, আমি শুধু বাংলা, ইংরেজি, ICT পড়বো। তো ভাইয়া তোমার জন্য কোর্স হচ্ছে আমাদের শুধু কম্পালসরি কোর্সের জন্য হচ্ছে কম্বো কোর্স। কোন কোর্স? কম্বো কোর্স। অর্থাৎ বাংলা, ইংরেজি, ICT তুমি পেয়ে যাচ্ছ মাত্র 1490 টাকায়। কত টাকায়? 1490 টাকায়। ভর্তির জন্য যাবতীয় তথ্য প্রথম কমেন্টে দেওয়া আছে এবং ক্যাপশনেও দেওয়া আছে, তুমি এখান থেকে চেক করে ভর্তি হয়ে যাও। অথবা তুমি আমাদের যে বনিয়ামিন পেজ আছে, এখানে হচ্ছে এখনই মেসেজ করো। এছাড়াও তুমি চাইলেই এই যে আমাদের যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে টাকা পাঠায় ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো।
ওকে, 2 নম্বরে এখানে আমাদের বলছে যে উদ্দীপকে ভারসাম্য বিন্দু কোনটা, উদ্দীপকে ভারসাম্য বিন্দু কোনটা, উদ্দীপকে ভারসাম্য বিন্দু কয়টা, উদ্দীপকে ভারসাম্য বিন্দু কোনটা, কোনটা ভারসাম্য বিন্দু। আমাদের প্রশ্ন বলছে যে উদ্দীপকে ভারসাম্য বিন্দু কোনটি, উদ্দীপকে ভারসাম্য বিন্দু কোনটি। এখানে বলছে এ বি ই ডি, অর্থাৎ এই জায়গায় যে বিন্দুগুলো দেওয়া আছে এই বিন্দুগুলোর মধ্যে ভারসাম্য বিন্দু কোনটা, ভারসাম্য বিন্দু কোনটা, ভারসাম্য বিন্দু কোনটা। দেখো এই জায়গার মধ্যে ভারসাম্য বিন্দু কোনটা, অর্থাৎ এখানে আমার দেওয়া আছে ই বিন্দু, এখানে দেওয়া আছে আমার ডি বিন্দু, ঠিক আছে, এখানে দেওয়া আছে সি বিন্দু, এখানে আছে এ, এখানে আছে বি। এখন বলছে যে এখানে কোনটা আমার ভারসাম্য বিন্দু, বলছে এ বিন্দু, বি বিন্দু, ই বিন্দু, ডি বিন্দু, কোনটা ভারসাম্য বিন্দু, কোনটা ভারসাম্য বিন্দু, কোনটা বলো তো ভারসাম্য বিন্দু কোনটা, ভারসাম্য বিন্দু হচ্ছে ই বিন্দু, ভারসাম্য বিন্দু কি ই বিন্দু। অর্থাৎ এই বিন্দুতে আমার দাম P0 ভারসাম্য এবং আমার যে চাহিদা এবং যোগান এটা হচ্ছে Q0 ভারসাম্য। এর থেকে যদি বেশি হয়, এর থেকে যদি বেশি হয়, আমি যদি উপরের দিকে যাই, অর্থাৎ এই দামে যদি ভারসাম্য করতে চাই P1 এ, অর্থাৎ আমরা জানি যখন দাম বাড়ে আমার কি বাড়ে, আমার যোগান বাড়ে, কিন্তু দাম বাড়লে চাহিদা কমে যায়, দাম বাড়লে কি হয়, চাহিদা কমে যায়, অর্থাৎ ভারসাম্যে আবার ফিরতে চায়, ভারসাম্যে কি করতে চায়, আবার ফিরতে চায়। এটাকে আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাও বলি, কি বলি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় বলি। আবার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলি, কি বলি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলি, কি বলি বলতো, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলি। অর্থাৎ আমার P0 থেকে দাম যদি বেড়ে কোনো কারণে P2 তে যেতে চায়, কিসে যেতে চায়, P2 তে যেতে চায়, তাহলে আমার যোগান বেড়ে যাবে, যোগান কি হবে, বেড়ে যাবে, চাহিদা কি হবে, অর্থাৎ আমরা চাহিদা বিধি বলে দাম বাড়লে চাহিদা কমে, তাহলে আমার চাহিদা কি হয়ে যাবে, চাহিদা কমে যাবে, চাহিদা কি হয়ে যাবে, চাহিদা কমে যাবে। অর্থাৎ আমার দাম যখন বাড়তেছে আমার যোগান বাড়তেছে কিন্তু চাহিদা কমে যাচ্ছে। যেহেতু আমার চাহিদা নাই, যেহেতু কি নাই, আমার চাহিদা নাই, যোগান অনেক বেশি, আমার সারপ্লাস অনেক বেশি, তাহলে ওই যে সারপ্লাস দ্রব্যগুলা বিক্রি করার জন্য কি করতে হবে, আমার দাম কমায় দিতে হবে, দাম কি করতে হবে, কমায় দিতে হবে। অর্থাৎ দাম আবার ভারসাম্যে ফিরবে, পি বিন্দুতে ফিরবে। অর্থাৎ আমার এই চাহিদা বাড়ানোর জন্য দাম যখন কমে যাবে চাহিদা বেড়ে যাবে, আর দাম কমে গেলে যোগান কমে যায়, অর্থাৎ যোগান কমে এসে আবার ভারসাম্যে ফিরবে, আবার কি হবে, ভারসাম্যে ফিরবে। কোথায় ফিরবে, ভারসাম্যে ফিরবে। ওকে, এবার বলছে 3 নাম্বার, কি অবস্থায় দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাবে, কি অবস্থায় দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাবে, কোন অবস্থায় দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাবে। ইশরাত জাহান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কোন অবস্থায় দামের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাই, অর্থাৎ দামের ঊর্ধ্বগতি কখন হবে, কখন দাম বেশি বাড়বে, অর্থাৎ দাম বেড়ে যাবে কখন, দাম কখন বাড়বে, অর্থাৎ যখন দাম বাড়বে ওই সময় আমার কোন অবস্থাটা বিরাজ করে। এখানে এ নাম্বার বলছে যে P1B গ্রেটার দ্যান P1A হবে, অর্থাৎ যখন বলছে যেখানে আমার P1 কি আছে, P1 আছে, অর্থাৎ আমার যে দাম দেওয়া আছে, আমার দাম দেওয়া আছে 3টা, দাম কয়টা দেওয়া আছে, 3টা দেওয়া আছে। তো এইখানে বলছে যে P1A এই P1A গ্রেটার দ্যান যদি P1B হয়, কি হয়, P1A গ্রেটার দ্যান যদি P1B হয়, তাহলে P1A এটা হচ্ছে আমার ভারসাম্য ই, এটা হচ্ছে P1, এটা P0, এটা P2, ঠিক আছে। অর্থাৎ P1A এটা হচ্ছে B, তাহলে এইটুকু বলছে যে P1A এই P1A গ্রেটার দ্যান যদি P1B হয়, কি হয়, P1B হয়। এছাড়াও আমার কি হতে হবে, এখানে বলছে যে এখানে কি বলছে, এখানে বলছে যে P2C লেস দ্যান P2D যদি হয়, তাহলে P2C লেস দ্যান যদি P2D হয়, তাহলে এখানে P2C লেস দ্যান P2 কি হচ্ছে D লেস দ্যান P2D যদি হয়, তখন কি দাম আমার বাড়বে, দাম কি তখন আমার বাড়বে, এই কথাটা বলছে। অর্থাৎ দাম কখন বাড়বে। এরপর আরেকটা বলছে দাম যখন P01 হবে, দাম কি হবে, P01 হবে, এইটার কথা বলছে। অর্থাৎ দাম যখন P0 অর্থাৎ 0P1 হবে, তাহলে কোন সময়ে আমার অপশনটা গ্রহণ করতে হবে, কোন সময় অপশন গ্রহণ করতে হবে। তাহলে এখান থেকে আমাকে কি বলছে, কোন অপশন গ্রহণ করতে বলছে। দেখো এখানে আমার উত্তর কি আছে, উত্তর দেওয়া আছে 1 3 1 2 2 3 এবং 1 2 3। তাহলে উত্তর আমার কি হবে, উত্তর কি হবে বলো তো, উত্তর কি হবে, উত্তর কি হবে বলো,
উত্তর কি হবে বলো, জানো তোমরা উত্তর কি হবে? আচ্ছা, উত্তর কখন আমার হচ্ছে আসলে মূল কথা হচ্ছে যে কখন দাম বৃদ্ধি পাবে, দাম কখন বৃদ্ধি পাবে। উত্তর হবে 1 নাম্বার অপশন আর কি 3 নাম্বার অপশন, 1 নাম্বার অপশন আর 3 নাম্বার অপশন। এখন কেন হবে আমি তোমাদের বলতেছি, কেন হবে অর্থাৎ দাম কেন বাড়বে। বলতেছে দাম যখন P1 হবে অর্থাৎ উত্তর হবে কি, উত্তর হবে 1-3, উত্তর হবে খ 1-3, উত্তর হবে খ 1-3। কেন দাম আসলে বাড়বে বলতেছে যখন এখান থেকে আমার P1 এ দাম 0 থেকে P1 এ যখন আমার দাম, তখন আমার চাহিদা অনেক বেশি। চাহিদা কি? অনেক বেশি চাহিদা। যোগান কতটুকু? যোগান কম। তাহলে আমার যখন অনেক বেশি চাহিদা, যোগান যখন কম, অতএব একটা দোকানে তোমরা গেছো 100 জন, তুমি কিনবা 10টা শার্ট। এখন 100 জন মানুষ যদি শার্ট কিনতে যায় 10টা শার্ট, অতএব দোকানে শার্ট আর নাই, আর কোথাও শার্ট নাই, 10টাই শার্ট আছে। মানুষ গেছে অনেক বেশি, মানে চাহিদা বেশি হয়ে গেছে। চাহিদা কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। চাহিদা কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। যখন চাহিদা অনেক বেশি থাকে, যোগান কম থাকে, তাহলে ওই বিক্রেতা কি করবে? ওই যে মানুষ অনেকজন দেখছে, ও দাম বাড়ায় দিবে। যে বেশি টাকা দিয়ে কিনবে তাকে ওই 10টা শার্ট সে দিবে। অর্থাৎ দাম কি করবে? বৃদ্ধি হবে। দাম কি হবে? বৃদ্ধি হবে। এইটা থেকে দাম কি হয়ে যাবে? তখন এই P0 দিকে দাম বৃদ্ধি হবে। আরেকটা তোমাদের এখানে বলছে ওই কথাটাই, যে এই PA মানে যোগান, P1A মানে যোগান অপেক্ষা যদি চাহিদা বেশি হয়, P1B যদি যোগান অপেক্ষা চাহিদা যদি বেশি হয়, তাহলে দাম বাড়বে, তাহলে দাম বাড়বে। অতএব আমরা জানি, অতএব আমার ওই যে পরিমাণ চাহিদার জন্য আমার যোগান বাড়াতে হবে। কি করতে হবে? যোগান বাড়াতে হবে। অতএব চাহিদা অনেক বেশি, আমার যোগান কম, তাহলে দাম বাড়লে আমার যোগান বৃদ্ধি পাবে। দাম বাড়লে কি হবে? যোগান বৃদ্ধি পাবে এবং চাহিদা অটোমেটিক কমে যাবে। অতএব একটা ভারসাম্য অবস্থায় পৌঁছাবে। কোন অবস্থায় পৌঁছাবে? ভারসাম্য অবস্থায় পৌঁছাবে। অতএব এই কথাটাই বলছে যে এখানে যেহেতু আমার যোগান কম, চাহিদা অনেক বেশি, তাহলে আমার কি করতে হবে? দাম বাড়াতে হবে। দাম বাড়ালে কি হবে? দাম বাড়লে চাহিদা কমে যাবে, চাহিদা কমে এখানে ইতে চলে যাবে, এবং দাম বাড়লে যোগান বাড়ে, তাহলে যোগান বেড়ে ইতে চলে যাবে। অর্থাৎ ভারসাম্য অবস্থায় ফিরবে। কি অবস্থায় ফিরবে? ভারসাম্য অবস্থায় ফিরবে। তাহলে দাম যদি P01 হয়, তাহলে দাম বেড়ে যাবে। দাম যদি তোমার অর্থাৎ চাহিদা যদি তোমার চাহিদা অপেক্ষা যদি যোগান কম হয়, তাহলে দাম বেড়ে যাবে। তাহলে অপশন হচ্ছে খ। অপশন কি? অপশন হচ্ছে খ। অপশন কি? অপশন হচ্ছে খ। আচ্ছা, বুঝি নাই। আচ্ছা, আরেকবার বুঝাই দিচ্ছি। তাহলে আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো, এই যে P0 তোমার ভারসাম্য, আর P1 হচ্ছে তোমার, ধরো Q1 তোমার হচ্ছে ভারসাম্য, এটা হচ্ছে ই বিন্দু। এটা কি বিন্দু? ই বিন্দু। এখন এই ভারসাম্য বিন্দু যদি থেকে দাম যদি কম হয়, ভারসাম্য বিন্দু থেকে দাম যদি কম হয়, P1 হয়। কি হয়? P1। অর্থাৎ দাম কমলে তুমি কি জানো? দাম কমলে তোমার এখানে ই বিন্দুতে ভারসাম্য আছে। যখন দাম কমে, দাম কি হয়? দাম যখন কমে তখন কি হয়? চাহিদা বেড়ে যায়। চাহিদা কোথায়? চাহিদা তোমার বি বিন্দুতে। চাহিদা তোমার কোথায়? বি বিন্দুতে। অর্থাৎ দাম কমলে চাহিদা বাড়ে। তোমার চাহিদা বিধি কি বলে? দাম যখন কমে চাহিদা তখন বাড়ে, চাহিদা অনেক বেশি হয়। তাহলে দাম যখন কমে গেছে, চাহিদা বি বিন্দুতে চলে গেছে। কিন্তু দাম কমলে যোগান কি হয় বলতো? যোগান কি বিধি কি বলে? বলছে যে দাম যখন কমে যোগানও কমে যায়। যোগান কি হয়? যোগান কমে যায়। যোগান কি হয়? যোগান কমে যায়। যোগান কোথায় চলে আসছে? এ বিন্দুতে চলে আসছে। কোন বিন্দু? এ বিন্দু। অর্থাৎ এই বিন্দুতে চলে আসছে। তাহলে দেখো, যোগান যখন কম, চাহিদা যখন অনেক বেশি, যোগান যখন কম, চাহিদা যখন অনেক বেশি চাহিদা, অর্থাৎ তোমার চাহিদা বেশি, অর্থাৎ চাহিদা গ্রেটার দ্যান যোগান। যখন যোগানের তুলনায় চাহিদা বেশি হয়, অর্থাৎ তোমার বাজারে অল্প জিনিস আছে, কিনতে গেছে অনেক বেশি, তাহলে ওই বিক্রেতা কি করে? বিক্রেতা ওই পরিমাণ জিনিস অনেক বেশি দামে বিক্রি করে। যেমন পেঁয়াজ, কিছুদিন আগে পেঁয়াজের সমস্যা হয়েছিল না? পেঁয়াজ কি বাজারে কম ছিল, আমরা সবাই যাচ্ছিলাম হুড় করে পেঁয়াজ কিনতে। তাহলে দোকানদার কি করছে? 100 টাকা থেকে 200 টাকা, 200 টাকা থেকে 300, 400, 500, 1000 টাকা, এরকম মরিচ, কাঁচা মরিচ এরকম 1000 টাকা, 1200 টাকা পর্যন্ত কেজি উঠে গেছিল। কেন? কারণ হচ্ছে যোগান নাই, চাহিদা অনেক বেশি। যোগান নাই, চাহিদা অনেক বেশি। আদা এরকম করে 1000-1200 টাকা কেজি উঠে গেছিল। কারণ কি? যোগান কম, চাহিদা অনেক বেশি। তাহলে যখন চাহিদা অনেক বেশি থাকে, যোগান কম থাকে, তখন কি হয়? তখন তোমার এই যে দাম বৃদ্ধি পায়, অর্থাৎ দাম আবার ভারসাম্যে পৌঁছায়। দাম কোথায় পৌঁছায়? ভারসাম্যে পৌঁছায়। হ্যাঁ মশি, আমি এই চলো শিখিতে এই তো আধা ঘন্টা আসবে এদিক। আচ্ছা আয় তাহলে অফিস আয়। তাহলে থাকবি কই? আচ্ছা।
ওকে, আচ্ছা তোমরা যারা শেয়ার দিতে ভুলে গেছো শেয়ার দাও, শেয়ার দাও দ্রুত। তোমরা কন্টেস্টের মধ্যে আসো, মাথায় রাখো তোমরা কন্টেস্টের মধ্যে আসো, তোমরা শেয়ার দাও, ঠিক আছে, তোমরা শেয়ার দাও। ওকে, 4 নাম্বার বলছে যদি সমাজে ওয়াই দ্রব্যের তুলনায় এক্স দ্রব্যের প্রয়োজন বেশি হয় তবে উদ্দীপক কোন বিন্দুতে উৎপাদন করবে? যদি সমাজে ওয়াই দ্রব্যের তুলনায় এক্স দ্রব্যের পরিমাণ বা এক্স দ্রব্যের প্রয়োজন বেশি মনে করে, এক্স দ্রব্যের প্রয়োজন বেশি মনে করে, তাহলে কোন বিন্দুতে আমাদের উৎপাদন করতে হবে, কোন বিন্দুতে উৎপাদন হবে, কোন বিন্দুতে উৎপাদন করতে হবে, এইটা আমাদের প্রশ্ন। এটা কি? এটা আমাদের প্রশ্ন। এটা কি? আমাদের প্রশ্ন। তাহলে এখানে বলছে আমার যে উৎপাদন সম্ভাবনা রেখা, যে উৎপাদন সম্ভাবনা রেখা এখানে দেওয়া আছে এক্স দ্রব্য, এখানে দেওয়া আছে ওয়াই দ্রব্য। তো আমাকে কি বলছে? বলছে যদি সমাজে ওয়াই দ্রব্যের তুলনায় এক্স দ্রব্যের প্রয়োজন বেশি হয়, এক্স দ্রব্যের প্রয়োজন কি হয়? বেশি হয়, তাহলে কোন জায়গাতে আমার উৎপাদন করবে? তো এখানে আমরা জানি যে আমার যদি আমি সম্পূর্ণ উৎপাদন করি তাহলে 0n পর্যন্ত আমি উৎপাদন করতে পারি এক্স, সম্পূর্ণ যদি ওয়াই করি 0m পরিমাণ পর্যন্ত আমি সম্পূর্ণ করতে পারি ওয়াই। এখন আমার বলতেছে এক্সও প্রয়োজন ওয়াইও প্রয়োজন, এক্সও প্রয়োজন ওয়াইও প্রয়োজন, এক্সও প্রয়োজন কি ওয়াইও প্রয়োজন। তাহলে আমি কোন বিন্দুতে উৎপাদন করব? বলছে বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। কোন বিন্দুতে উৎপাদন করব? যদি আমার ওয়াই দ্রব্য বেশি লাগে তখন আমি এখানে উৎপাদন করব। কোথায়? এইখানে, অথবা বি বিন্দুতে উৎপাদন করব। যদি দুটা সমান সমান লাগে তাহলে আমি সি বিন্দুতে উৎপাদন করব। কোন বিন্দু? সি বিন্দুতে উৎপাদন করব। আর যদি আমার একটা অতএব আমার এক্স দ্রব্য বেশি লাগে ওয়াই দ্রব্য কম লাগে তাহলে আমি ডি বিন্দুতে উৎপাদন করব। অতএব ডিতে আমার ওয়াই উৎপাদন হবে অল্প একটু আর এক্স উৎপাদন হবে অনেক বেশি। তাহলে এখানে কি বলছে? আমার যদি সমাজের ওয়াই দ্রব্যের তুলনায় এক্স দ্রব্যের প্রয়োজন বেশি হয় তবে উদ্দীপকের কোন বিন্দুতে উৎপাদন করবে? উদ্দীপকের কোন বিন্দুতে উৎপাদন করবে? তাহলে এখানে কি আছে? এম বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তাহলে কোন বিন্দুতে উৎপাদন হবে? বলো কোন বিন্দুতে উৎপাদন হবে? তাহলে ডি বিন্দুতে উৎপাদন হবে। কোন বিন্দুতে? ডি বিন্দুতে উৎপাদন হবে। এরকম তোমাদের আসতে পারে এখানে ওয়াই যদি বেশি প্রয়োজন হয়, এক্স এর তুলনায় ওয়াই বেশি প্রয়োজন হলে তখন তুমি বলবা বি বিন্দুতে উৎপাদন করবে। কোন বিন্দু? বি বিন্দুতে উৎপাদন করবে। কোন বিন্দু? বি বিন্দুতে উৎপাদন করবে। আচ্ছা, তোমরা অনেকেই আমাদের হচ্ছে এফআরবি 3.1 কোর্সে ভর্তি হইছো, অনেকেই এখনো হও নাই। কেন হও নাই আমি জানি না, তবে আমাদের এফআরবি 3.1 কোর্স হচ্ছে একটা সাজানো গুছানো প্যাকেজ। তোমরা যারা ভর্তি হও নাই এখনো, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আমাদের এফআরবি 3.1 কোর্সে ভর্তি হওয়ার। ঠিক আছে, তোমরা এখানে যদি ভর্তি হও তোমরা পেয়ে যাচ্ছ একদম দক্ষ টিচার, যেখানে মানবিক বিভাগের আমি তো আছি, অর্থনীতি ভূগোলের দায়িত্বে আমাদের তৌফিক ভাই আছে, মনোবিজ্ঞান আর হচ্ছে পরিণতির দায়িত্বে আমাদের সাব্বির ভাইয়া আছে, সমাজ বিজ্ঞান কৃষির দায়িত্বে ঝিনুক ম্যাম আছে যুক্তিবিদ্যা আর গার্হস্থ্য অর্থনীতিতে, আমাদের ইশরাত ম্যাম আছে ইতিহাসে, সমাজকর্ম নিয়ে আছে আমাদের স্বর্ণালী ম্যাম, আমাদের হচ্ছে ইসলামের ইতিহাসের জন্য আছে আমাদের নাসির ভাইয়া। ঠিক আছে, এছাড়াও আমাদের যে কম্পালসরি সাবজেক্ট আছে, আমাদের কম্পালসরি সাবজেক্টে আমাদের বাংলায় আছে জাহিদ ভাইয়া, হৃদয় ভাইয়া, আমাদের আইসিটিতে আছে আমাদের পাবেল ভাইয়া, ওয়ান অ্যান্ড অনলি বয়, আমাদের ইংরেজির জন্য তো আমাদের বনি ভাইয়া একদম কি সিদ্ধ মানুষ। অতএব সবগুলাই আমাদের এই প্যাকেজ। তোমরা যারা শুধু কম্পালসরি বাংলা ইংরেজি আইসিটি কিনতে চাও তাদের জন্য আছে আমাদের কম্বো কোর্স 1490 টাকা, 1490 টাকা। এখন তোমার মনে হতে পারে যে আমার শুধু বাংলা দরকার, আমার শুধু আইসিটি দরকার, আমার শুধু ইংরেজি দরকার, আমার সবগুলো দরকার নাই, তাহলে সিঙ্গেল কোর্স 990 টাকা। কত টাকা? 990 টাকা। এছাড়াও মানবিক বিভাগের কোর্স, অর্থাৎ মানবিক বিভাগের তোমার যেই 4টা সাবজেক্ট আছে ওই 4টা সাবজেক্টের জন্য তোমার কোর্স ফি হচ্ছে 1490 টাকা। অতএব এখানে তোমার 4টা আছে কিন্তু সব মিলে সাবজেক্ট প্রায় 13 থেকে 14টা, সবগুলো সাবজেক্টই পড়ানো হয়। এখানে হচ্ছে 1490 টাকা। এই কোর্সগুলো যদি তুমি একটা করে নিতে চাও, ধরো তোমার অর্থনীতি শুধু লাগবে, তুমি শুধু অর্থনীতি নিতে পারবা কিনা? হ্যাঁ, তুমি শুধু অর্থনীতিও নিতে পারবা। যখন তুমি শুধু অর্থনীতি নিবা তখন তোমার হচ্ছে 750 টাকা দিতে হবে। কত টাকা? 750 টাকা দিতে হবে। সবগুলো যদি একত্রে নিতে চাও, বান্ডেল আকারে যদি নিতে চাও, তাহলে তোমার বাংলা ইংরেজি আইসিটি সহ মানবিক বিভাগের কোর্স পড়বে 2490 টাকা। কত টাকা? 2490 টাকা। ভর্তির জন্য কি করতে হবে? এই যে ডেসক্রিপশনে দেওয়া তোমার হচ্ছে নাম্বারে যোগাযোগ করতে পারো, প্রথম কমেন্টে সব বিস্তারিত দেওয়া আছে, ওখান থেকে যোগাযোগ করতে পারো, আমাদের বনিয়ামিন পেজে মেসেজ করতে পারো, অথবা এই যে 94 যে নাম্বার, এটা হচ্ছে মার্সের নাম্বার, এখানে পেমেন্ট করে তুমি যেই কোর্সে ভর্তি হতে চাও ওই কোর্সের টাকা পেমেন্ট করে মেসেজ বা ফোন দিতে পারো। এবং যদি তুমি সেন্ড মানি করতে চাও তাহলে 98 নাম্বারে তুমি সেন্ড মানি করে কি করতে পারো? ভর্তি কনফার্ম করতে পারো আর যুক্ত হয়ে যাও আমাদের সাথে। আর যদি তোমরা আগামীকালকে আমার এই ক্লাসের উপর যে পরীক্ষা হবে ওই পরীক্ষায় যদি তোমরা ভালো করো, প্রথম 300-র মধ্যে থাকো, তাহলে তুমি পেয়ে যাওয়া আরো এক্সট্রা 10% ডিসকাউন্ট। তো আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে বলছে
যে উদ্দীপকের এফ বিন্দু কি নির্দেশ করে, অর্থাৎ 5 নম্বরে বলছে উদ্দীপকের এফ বিন্দু, উদ্দীপকের এফ বিন্দু কি নির্দেশ করে, অর্থাৎ এখানে এফ বিন্দু, আমাদের এফ বিন্দু কি নির্দেশ করতেছে, উদ্দীপকের এফ বিন্দু কি নির্দেশ করে, উদ্দীপকের এফ বিন্দু কি নির্দেশ করে বলো। আমাদের এই জায়গায় উদ্দীপকের এফ বিন্দু, অর্থাৎ এটা আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা এক্স ওয়াই, এখানে একটা বিন্দু আছে, এখানে বিন্দু আছে, এগুলা বিন্দু আছে, ধরো এখানে এই এফ বিন্দু কি নির্দেশ করে, এফ বিন্দু কি নির্দেশ করে, এফ বিন্দু কি নির্দেশ করে, বলছে যে পূর্ণ নিয়োগ ও অধিক উৎপাদন, পূর্ণ নিয়োগ ও অধিক উৎপাদন, এখানে অপূর্ণ নিয়োগ ও অধিক উৎপাদন, এখানে বলছে যে শ্রম ও মূলধনের দক্ষ ব্যবহার, এখানে বলছে যে স্বল্প উৎপাদন ও বেকারত্ব, স্বল্প উৎপাদন ও বেকারত্ব। তাহলে উত্তর কি হবে, তাহলে উত্তর কি হবে, উত্তর কি হবে, উত্তর কি হবে বলো, উত্তর কি হবে, উত্তর কি হবে, উত্তর কি হবে বলো। উত্তর কি হবে বলো, উত্তর কি হবে, উত্তর হবে ঘ, উত্তর হবে ঘ। অতএব এখানে আমি যখন উৎপাদন করব আমার উৎপাদন হবে এইটুকু, উৎপাদন কি হবে এইটুকু, অতএব আমার উৎপাদন হবে অল্প, মানে স্বল্প, উৎপাদন হবে স্বল্প, উৎপাদন কি হবে স্বল্প। এবং এখানে যেহেতু আমার পুরা আমার সম্পদ থেকে যাচ্ছে, অনেক বেশি সম্পদ থেকে যাচ্ছে, অতএব এখানে আমার বেকারত্ব থাকবে, কি থাকবে, এখানে আমার বেকারত্ব থাকবে। আমি যদি এখানে উৎপাদন করতে চাই তাহলে এটা আমার হবে অর্জনযোগ্য, এখানে কি হবে অর্জনযোগ্য হবে। আমি এই বিন্দুগুলোতে যখন উৎপাদন করবো এই রেখার মধ্যে, তখন এগুলো হবে দক্ষ ব্যবহার, কি ব্যবহার, দক্ষ ব্যবহার। না আচ্ছা, এটাতে সমস্যা নেই তো। ওকে, তোমরা যারা এখনো শেয়ার দাও নাই, এখনো যারা শেয়ার করো নাই, তারা একটু দ্রুত শেয়ার করো, দ্রুত শেয়ার করো। স্টুডেন্ট সংখ্যা অনেক কম, স্টুডেন্ট সংখ্যা অনেক 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 কম। তোমরা যারা ইকোনমিক্স নিয়ে ভয় পাচ্ছ, অনেক বেশি ভয়ে আসো, তোমরা আমার সাথে যুক্ত হয়ে যাও, আমার সাথে FRB 3.1 কোর্সে যুক্ত হয়ে যাও, FRB 3.1 কোর্সে যুক্ত হয়ে যাও। দেখো এখানে ডিটেলস সব দেওয়া আছে। আমাদের বাংলা ইংরেজি ICT কোর্স আছে, এটা হচ্ছে 1490 টাকা। আমাদের মানবিক বিভাগের কোর্স আছে 1490 টাকা, যেখানে তোমাদের সকল বিষয়, তোমার মানবিক বিভাগের সকল বিষয় পড়ানো হয়। খুবই অল্প দামে তোমরা পেয়ে যাবা। অতএব তোমরা যুক্ত হয়ে যাও আমাদের FRB 3.1 কোর্সে। অতএব এখানে তোমাদের কি আছে, এখানে যে উদ্দীপক দেওয়া আছে, এখানে বলছে যে দাম P ও যোগানের পরিমাণ QS যথাক্রমে 2 ও 3 হলে স্থানাঙ্কের অবস্থান হবে কোন চতুর্থাঙ্কে, অতএব স্থানাঙ্কের অবস্থান হবে কোন চতুর্থাঙ্কে। অতএব এইটা ধরো আমার স্থানাঙ্ক, এটা কি স্থানাঙ্ক, এটা কি স্থানাঙ্ক। অতএব এটা হচ্ছে x, এটা হচ্ছে x বার, এটা হচ্ছে y, এটা হচ্ছে y বার, এটা হচ্ছে y বার। তাহলে এই স্থানাঙ্কে বলছে 2 3, কি আছে 2 3, এটা কোন স্থানাঙ্কে পড়বে, এটা কোন স্থানাঙ্কে পড়বে। এখানে বলছে যে প্রথম স্থানাঙ্ক, প্রথম চতুর্থাঙ্ক, অর্থাৎ চতুর্থাঙ্গের কথা বলছে, দ্বিতীয় চতুর্থাঙ্ক, তৃতীয় চতুর্থাঙ্ক, পঞ্চম চতুর্থাঙ্ক, কোন চতুর্থাঙ্গের মধ্যে পড়বে, কোন চতুর্থাঙ্গের মধ্যে পড়বে, কোন চতুর্থাঙ্গের মধ্যে পড়বে বলো, কোন চতুর্থাঙ্গের মধ্যে পড়বে। দেখো এখানে বলছে প্রথম চতুর্থাঙ্গ, দ্বিতীয় চতুর্থাঙ্গ, চতুর্থ এবং তৃতীয়, কোন চতুর্থাঙ্গের মধ্যে পড়বে। একটু উত্তর করার চেষ্টা করো, একটু উত্তর করার চেষ্টা করো। ভাইয়া সেকেন্ড পার্ট করাবেন না আসলেই? একটু উত্তর করার চেষ্টা করো। এটা উত্তর করার চেষ্টা করো। এটা তোমাকে বলছে যে 2 আর 3, অর্থাৎ x হচ্ছে 2, y হচ্ছে 3, এটা কোন চতুর্থাঙ্গের মধ্যে পড়বে, এটা কোন চতুর্থাঙ্গের মধ্যে পড়বে। এটা উত্তর হচ্ছে ক, উত্তর হচ্ছে ক, প্রথম চতুর্থাঙ্গ। মানে এখানে দুটাই হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে প্লাস প্লাস, এটা প্লাস প্লাস, এটা কি প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, আর এটা কি, এটা হচ্ছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস। অর্থাৎ এইটা প্রথম চতুর্থাঙ্গ, এটা দ্বিতীয় চতুর্থাঙ্গ, এইটা তৃতীয় চতুর্থাঙ্গ, এইটা চতুর্থ চতুর্থাঙ্গ। এগুলো তোমাদের মাঝে মাঝে আসে, এগুলো কি আসে মাঝে মাঝে আসে। ওকে, এখানে বলছে যে 7 নাম্বার Q = C + DP সমীকরণের চিত্ররূপ কোনটি,
কোনটি চিত্ররূপ? অতএব আমরা যে চাহিদা সমীকরণ যোগান সমীকরণ দেখি, কি সমীকরণ দেখি? যোগান সমীকরণ দেখি। এখানে যোগান সমীকরণের এই যে তিনটা যোগান সমীকরণ আছে, কয়টা আছে? তিনটা যোগান সমীকরণ আছে। তার মধ্যে সি প্লাস ডিপি এইটা চিত্র কিরকম হয়? এইটা চিত্র কিরকম হয় একটু উত্তর করার চেষ্টা করো যে সি প্লাস ডিপি চিত্র কিরকম হয়। সি প্লাস ডিপি অতএব সি প্লাস ডিপি এর চিত্র কেমন হয়? এখানে দেওয়া আছে একটা ক নাম্বার, এখানে দেওয়া আছে খ নাম্বার, এখানে দেওয়া আছে গ নাম্বার, এখানে দেওয়া আছে ঘ নাম্বার। তাহলে কোনটা চিত্র হবে? সি প্লাস ডিপি চিত্র কোনটা হবে বলো? সি প্লাস ডিপি চিত্র কোনটা হবে? সি প্লাস ডিপি কোনটা চিত্র হবে? সি প্লাস ডিপি কোনটা চিত্র হবে? 7 সি প্লাস ডিপি কোনটা চিত্র হবে? সাত নাম্বার 6 এর ক 7 নাম্বার উত্তর করার চেষ্টা করো। 7 আচ্ছা, অনেকেই তোমরা ভুল উত্তর দিছো, মানে সবাই ভুল উত্তর দিছো। উত্তর হবে গ, উত্তর হবে গ। মানে আমরা যখন দেখি যে সি প্লাস ডিপি আছে, কি আছে? সি প্লাস ডিপি মানে 0 টাকা দাম। কত টাকা দাম? 0 টাকা দামেও আমার যোগান আছে কতটুকু পরিমাণ? সি প্লাস পরিমাণ, অর্থাৎ সি প্লাস ধনাত্মক পরিমাণ একটা যোগান আছে। অর্থাৎ যখন 0 টাকা আমার দাম, যখন 0 টাকা আমার যোগান এই যে সি পরিমাণ আছে, কি পরিমাণ আছে? সি পরিমাণে আছে। এরপরে দাম যত বাড়বে আমার যোগান তত বাড়বে। অর্থাৎ এই রেখাটা হবে এইটা। অর্থাৎ গ নাম্বার উত্তর হবে। কি হবে? গ নাম্বার উত্তর হবে। কি নাম্বার উত্তর হবে? গ নাম্বার। আমরা যোগান সূচি মানে যোগান সমীকরণ পাই তিনটা। কয়টা পাই? তিনটা। একটা হচ্ছে মাইনাস সি প্লাস ডিপি, একটা হচ্ছে প্লাস সি প্লাস ডিপি, আর একটা হচ্ছে শুধু ডিপি, আরেকটা কি? শুধু ডিপি। তো এই যে চিত্রটা এটা হচ্ছে মাইনাস সি প্লাস ডিপি চিত্র, এটা হচ্ছে মাইনাস সি প্লাস ডিপি চিত্র, এটা হচ্ছে প্লাস সি প্লাস ডিপি চিত্র, আর এইটা এখানে হচ্ছে দেওয়া নাই। আর একটা হচ্ছে শুধু ডিপি চিত্র, এটা হচ্ছে শুধু ডিপি, অর্থাৎ মিডিল থেকে বের হয়ে যায়। এটা হচ্ছে ডিপির চিত্র। এটা কিসের চিত্র? ডিপির চিত্র। কিসের চিত্র? ডিপির চিত্র। অতএব আমার এখানে সি প্লাস ডিপি মানে এখানে আমার একটা ধনাত্মক আছে, কি আছে? ধনাত্মক মান আছে, ধ্রুবক একটা ধনাত্মক সংখ্যা আছে, যেটা 0 টাকা দামেও যোগান দেয়। কি টাকা দামে? 0 টাকা দামেও যোগান দেয়। 0 টাকা দামে কি দেয়? যোগান দেয়। অতএব এটা ধরো 20 প্লাস 2p, 20 প্লাস 2p ধরো, 20 প্লাস 2p। অর্থাৎ তুমি p এর মান বসাচ্ছ 0। p এর মান কত? 0। p এর মান 0। p এর মান যদি 0 হয় তখনও দেখো যে 20 প্লাস 2 ইন্টু 0, তাহলে এখানে কি থাকে? 20 থাকে। কত থাকে? 20। মানে 0 টাকা দামেও, 0 টাকা দাম, p মানে দাম, 0 টাকা দামেও যোগান কত? 20। যোগান কত? 20। যোগান কত? 20। এরপরে যখন 1 টাকা দাম হবে, দাম কয় টাকা? 1 টাকা। অতএব এখানে 1 গুণন 2, তাহলে যোগ 2, তাহলে এখানে হচ্ছে 22। এবার কত? 22। অতএব দাম যখন 1 টাকা তখন যোগান 22, মানে এখানে, তখন এইখানে। এরকম আরো দাম যখন বাড়বে যোগান এরকম করে বাড়তে থাকবে। যোগান এরকম করে কি হবে? বাড়তেই থাকবে। অতএব 0 টাকা দামেও কি আছে? যোগান আছে। এই জন্য রেখাটা এইটা গ নাম্বার রেখা। কোন নাম্বার রেখা? গ নাম্বার রেখা। আচ্ছা, 8 নাম্বার বলছে যে যোগান বিধির গাণিতিক রূপ কোনটি? যোগান বিধির গাণিতিক রূপ কোনটি? অতএব যোগান বিধি আমরা কিভাবে প্রকাশ করি? ঠিক আছে, অতএব যোগান বিধি আমরা কিভাবে দেখাতে পারি? যোগান বিধি আমরা কিভাবে দেখাতে পারি? যোগান বিধি কিভাবে আমরা দেখাতে পারি? কিভাবে দেখাতে পারি? অতএব যোগান আসলে আমাদের কি সম্পর্ক দেখায়? যোগান কি রকম সম্পর্ক দেখায়? অতএব যোগানের আমরা ঢাল নির্ণয় করতে পারি। কি নির্ণয় করতে পারি? ঢাল নির্ণয় করতে পারি। আমরা চাহিদার কি করতে পারি? ঢাল নির্ণয় করতে পারি। কি নির্ণয় করতে পারি? ঢাল নির্ণয় করতে পারি। তাহলে আমার যোগান দামের সাথে কেমন সম্পর্ক দেখায়? আমার চাহিদা দামের সাথে কেমন সম্পর্ক দেখায়? অর্থাৎ চাহিদা আর দামের সম্পর্ক কেমন, যোগান আর দামের সম্পর্ক কেমন, এই জিনিসটাই আমার এখানে চাইছে। অর্থাৎ বলছে যোগান বিধির গাণিতিক রূপ কোনটি? যোগান বিধির গাণিতিক রূপ কোনটি? এখানে আছে ডেল কিউ মানে যোগান ডিভাইডেড বাই ডেল পি, অর্থাৎ স্বাধীন চলক দাম দিয়ে এটাকে ভাগ করছে, অন্তর্কলন করছে, করার পরে মান আসছে এফ মানে অন্তর্কলন, এখানে বার দেওয়া আছে ফার্স্ট ডেরিভেটিভ। ঠিক আছে, এফ ইকুয়াল পি মানে এফ ফাংশনের মধ্যে আছে পি গ্রেটার দেন 0, গ্রেটার দেন কি 0, মানে আমার এই যে
যোগান এবং দামের সম্পর্ক বলছে জিরোর থেকে বেশি, জিরোর থেকে বেশি মানে ধনাত্মক। সম্পর্ক কি? ধনাত্মক। এখানে বলছে যে যোগান আর দামের সম্পর্ক হচ্ছে জিরোর থেকে কম মানে ঋণাত্মক। কেমন? ঋণাত্মক। এখানে বলছে যোগান আর দামের সম্পর্ক হচ্ছে অসীম। দামের সম্পর্কে কি? অসীম। এখানে বলছে যোগান আর দামের সম্পর্ক হচ্ছে শূন্য। যোগান আর দামের সম্পর্ক বলছে কি? শূন্য। তাহলে যোগান আর দামের সম্পর্ক আসলে কেমন? যোগান আর দামের সম্পর্ক আসলে কেমন? যোগান আর দামের সম্পর্ক আসলে কেমন? যোগান আর দামের সম্পর্ক হচ্ছে ধনাত্মক। কেমন সম্পর্ক? ধনাত্মক সম্পর্ক। কেমন সম্পর্ক বলো? ধনাত্মক সম্পর্ক। ঠিক আছে? কি সম্পর্ক? ধনাত্মক সম্পর্ক। ঠিক আছে? যোগান আর দামের সম্পর্ক কি? ধনাত্মক। যারা অর্থনীতি নিয়ে খুব প্যারায় আছো, খুব প্যারায় আছো, তাদের জন্য আমি আছি। তোমরা FRB 3.1 কোর্সে মানবিক বিভাগের কোর্সে ভর্তি হয়ে যাও। এটা পাচ্ছ মাত্র 1490 টাকায়। এখানে পৌরনীতি, ইতিহাস, মনোবিজ্ঞান, ভূগোল, অর্থনীতি থেকে শুরু করে সব তোমরা পেয়ে যাবা। এবং যারা বাংলা, ইংরেজি, ICT নিয়ে আসো, মানে খুব প্যারায় আসো, বুঝতেছো না, তারা কম্বো কোর্সে ভর্তি হয়ে যাও। FRB 3.1 এর কম্বো কোর্সে পেয়ে যাবা বেস্ট টিচারদেরকে পেয়ে যাবা। ওইটাও পেয়ে যাচ্ছ মাত্র 1490 টাকায়। সবগুলাই যার প্রয়োজন তারা পেয়ে যাচ্ছ 2490 টাকায়। আমাদের বান্ডেল কোর্স A to Z সব পেয়ে যাচ্ছ। ভর্তির জন্য আমাদের পেজে, বনিয়ামিন পেজে এখন মেসেজ করো, তুমি ভর্তি হয়ে যাও। আর কালকে থেকেই ক্লাস শুরু করে দাও আমাদের সাথে। আজকেও ক্লাস চলছে আমাদের ওই কোর্সে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে উত্তর ক। উত্তর কি? ক। 9 নাম্বার বলছে যে চাহিদা স্থিতিস্থাপকতা কত প্রকার? চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার? এটা সবারই পাওয়ার কথা, কিন্তু তবু তোমরা পাবা না। তবু কি পাবা না? তোমরা পাবা না। বলো চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার? চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার? চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার? আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? আমার নাম সানোয়ার। আমার নাম সানোয়ার। তুমি কি প্রথম ক্লাস করতেছো আমার? নয় উত্তর করো। চাহিদার স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতা। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? ভাইয়ার নাম সানোয়ার। ভাইয়ার নাম হচ্ছে সানোয়ার। এখানে বলছে চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার? চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার? চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার? চাহিদার স্থিতিস্থাপকতা আমরা দুই ভাবে দেখি। কয়ভাবে দেখি? দুই ভাবে দেখি। ঠিক আছে? আমরা চাহিদার স্থিতিস্থাপকতা দুই ভাবে দেখি। আমি দুটাই বলে দিব। যখন জেনারেলি বলবে যে চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার, চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার, তখন 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। উত্তর হচ্ছে ঘ। অর্থাৎ একক স্থিতিস্থাপকতা, একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, একের চেয়ে কম স্থিতিস্থাপকতা, শূন্য স্থিতিস্থাপকতা, অসীম স্থিতিস্থাপকতা। এটা চাহিদার দাম স্থিতিস্থাপকতাও বলা হয়। কি বলা হয়? চাহিদার দাম স্থিতিস্থাপকতাও বলা হয়। অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতা যদি কত প্রকার বলে, তখনও 5 প্রকার। অর্থাৎ এখানে আমরা যখন দাম স্থিতিস্থাপকতা দেখি তখনও 5 প্রকারই দেখি। ঠিক আছে? আরেকটা আছে নির্ভরশীলতার উপর ভিত্তি করে চাহিদা স্থিতিস্থাপকতা প্রধানত কয় প্রকার? যখন নির্ভরশীলতার উপর ভিত্তি করে চাহিদা স্থিতিস্থাপকতা প্রধানত কয় প্রকার বলবে, তখন উত্তর হবে 3 প্রকার। তখন কি হবে? 3 প্রকার। অতএব হবে দাম স্থিতিস্থাপকতা, আই স্থিতিস্থাপকতা, আর স্থিতিস্থাপকতা। কি স্থিতিস্থাপকতা? দাম স্থিতিস্থাপকতা, আই স্থিতিস্থাপকতা, আর স্থিতিস্থাপকতা। মাথায় থাকবে। কি বলছি? আমি বলছি যে চাহিদার স্থিতিস্থাপকতা যখন আসবে, সাধারণত এটার উত্তর হবে 5 প্রকার। সাধারণত উত্তর হবে 5 প্রকার। যখন বলবে নির্ভরশীলতার উপর ভিত্তি করে চাহিদার স্থিতিস্থাপকতা প্রধানত কয় প্রকার, তখন হবে 3 প্রকার। তখন কি হবে? 3 প্রকার হবে। তখন কি হবে? 3 প্রকার হবে। আচ্ছা, বইয়ে তো 3 প্রকার পড়ছি। বইয়ে 3 প্রকার পড়ছে প্রধানত। অর্থাৎ এটা নির্ভরশীলতার উপর ভিত্তি করে প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে আই স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতা, আর স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার? এটা হচ্ছে 5 প্রকার। একক স্থিতিস্থাপকতা, একের চেয়ে বেশি, একের চেয়ে কম, শূন্য, অসীম। শূন্য, অসীম।
ওকে, এখান থেকে বলছে আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র লিখো। আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র কোনটা? আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র কোনটি? আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র কোনটি? আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র কোনটি বলো? আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র কোনটি? আচ্ছা, 5 প্রকার আমি বলছি, আমি তো 5 প্রকার বলছি, ঠিক আছে? 5 প্রকার, অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা 5 প্রকার, 3 প্রকার, 3 প্রকার প্রধানত, 3 প্রকার হচ্ছে প্রধানত, এটা নির্ভরশীলতার উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? নির্ভরশীলতা। অর্থাৎ চাহিদা কিসের উপর নির্ভর করে? চাহিদা কিসের উপর নির্ভর করে? এটার উপর ভিত্তি করে। যখন চাহিদা দামের উপর নির্ভর করে তখন দাম স্থিতিস্থাপকতা, যখন চাহিদা আয়ের উপর নির্ভর করে তখন সেটা আয় স্থিতিস্থাপকতা, যখন চাহিদা আড়াআড়ি কোনো দ্রব্যের উপর নির্ভর করে তখন সেটা আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এটা হচ্ছে প্রধানত 3 প্রকার। আর চাহিদার স্থিতিস্থাপকতা 5 প্রকার। একটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা, একের চেয়ে বেশি, একের চেয়ে কম, শূন্য, অসীম। তাহলে এটা কি হবে? এটা কি হবে বলছে আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র কোনটা? আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র কোনটা? আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র কোনটা? আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র কোনটা? আড়াআড়ি। আচ্ছা, যারা গ নাম্বার বলছো তাদেরটা ঠিক আছে। গ, উত্তর হচ্ছে গ। আড়াআড়ি মানে হচ্ছে দুইটা দ্রব্য। আড়াআড়ি মানে দুইটা দ্রব্য, একটা দ্রব্যের দাম আর একটা দ্রব্যের চাহিদা। একটা দ্রব্যের দাম আর একটা দ্রব্যের কি? চাহিদা। এখানে হচ্ছে কিউ এক্স দ্রব্যের চাহিদা আর পি ওয়াই দ্রব্যের দাম। এখানে পি ওয়াই ডিভাইডেড বাই কিউ এক্স, অর্থাৎ এইটা হচ্ছে আড়াআড়ি চাহিদা স্থিতিস্থাপকতা। আড়াআড়ি চাহিদা স্থিতিস্থাপকতা। যারা ঘ নাম্বার বলছো এইটা হচ্ছে আই স্থিতিস্থাপকতা নির্দেশ করে। এইটা হচ্ছে আই স্থিতিস্থাপকতা নির্দেশ করে। কি নির্দেশ করে? আই স্থিতিস্থাপকতা নির্দেশ করে। আই স্থিতিস্থাপকতা নির্দেশ করে। এইটা হচ্ছে গ, উত্তর হচ্ছে গ। যারা উত্তর ঠিক করছো তাদেরটা ঠিক আছে। 11 নাম্বার বলছে চাহিদা সমীকরণ ডি ইকুয়াল এ মাইনাস বিপি তে এ হলো কি? অর্থাৎ চাহিদা সমীকরণ যখন আমরা দেখি তখন দেখতেছি এ মাইনাস বিপি। এখানে এটা আসলে কি? এটা আসলে কি? এটা আসলে কি? চাহিদা স্থিতিস্থাপকতা যখন আমরা দেখি, কি দেখি আমরা? চাহিদা স্থিতিস্থাপকতা যখন দেখি, চাহিদার সমীকরণ যখন আমরা দেখি, চাহিদার সমীকরণ যখন দেখি ডি ইকুয়াল এ মাইনাস বিপি, এখানে এটা আসলে কি? এটা আসলে কি? এটা আসলে কি? এটা আসলে কি? তোমরা 11 নাম্বার উত্তর করার চেষ্টা করো। 11 নাম্বার উত্তর করার চেষ্টা করো। এইটা আসলে কি? চাহিদা সমীকরণে ডি ইকুয়াল এ মাইনাস বিপি হলে এ কি? এ কি? আচ্ছা, মনোবিজ্ঞান ক্লাস না ভাইয়া, এইটা হচ্ছে ইকোনমিক্স ক্লাস, অর্থনীতি ক্লাস। এটা অর্থনীতি ক্লাস, মনোবিজ্ঞান ক্লাস না। আচ্ছা, এখানে এইটা আসলে কি? এখানে আমার কি বলছে? এখানে আমার এটাকে প্রশ্ন করছে। এ নাম্বারে উত্তর করার চেষ্টা করো। এ অতএব ডি ইকুয়াল, এখানে বলছে এ মাইনাস বিপি, এ মাইনাস বিপি। এখানে এটা কি? এটা কি? এটা কি? এইটা কি? এটা হচ্ছে ধ্রুবক। এ একটা কি? একটা ধ্রুবক। এই এ হচ্ছে ধ্রুবক, এই মাইনাস বি হচ্ছে রেখার ঢাল, এটাও একটা ধ্রুবক। এটা একটা ধ্রুবক। পি হচ্ছে স্বাধীন চলক, ডি হচ্ছে অধীন চলক। যারা স্বাধীন চলক, অধীন চলক বলতেছো তারা সব গুলাই ফেলছো, সব খেয়ে ফেলছো। এরকম যারা খেয়ে ফেলছো, সব অর্থনীতির মাথা মুন্ডু সব খেয়ে ফেলছো, তারা আমার সাথে যুক্ত হতে পারো। অন্যান্য সাবজেক্টের জন্য আমাদের FRB 3.1 কোর্সে যুক্ত হতে পারো। ঠিক আছে? FRB 3.1 কোর্স তোমাদের মানবিক বিভাগের কম্পালসরি সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট সবকিছু আছে। কম্পালসরির জন্য কম্বো কোর্স মাত্র 1490 টাকা, মানবিকের জন্য কোর্স হচ্ছে 1490 টাকা। সবগুলো একত্রে নিলে পেয়ে যাওয়া 2490 টাকা। ভর্তির জন্য অবশ্যই আমাদের পেজে মেসেজ করবা। আচ্ছা, এখানে 12 নাম্বার বলছে স্বাভাবিক যোগান রেখার আকৃতি কেমন হয়? স্বাভাবিক যোগান রেখার আকৃতি কেমন হয়? আচ্ছা, ফাতেমা বলছে ভাইয়া আমার নাম একটু নিবেন। আচ্ছা, তোমার নাম নিলে কি হবে ফাতেমা? তুমি কি আমাকে টাকা দিবা? দাও, আমাকে টাকা দাও। তোমার নাম নিছি, 500 টাকা দাও। 500 টাকা দাও ফাতেমা, 500 টাকা দাও। আচ্ছা ভাইয়া, ধ্রুবককে তো পরামিতিও বলে।
যখন ধ্রুবকের মান অজ্ঞাত থাকে, আমরা জানি না, আমরা জানি ওটা ধ্রুবক কিন্তু ওর মান নির্দিষ্ট মান আমরা জানি না, তখন সেটা পরামিতি, তখন শুধু পরামিতি। বাকি সব ক্ষেত্রে ধ্রুবক ধ্রুবকই, ধ্রুবককেই পরামিতি বলা হয় না। পরামিতি এক প্রকার ধ্রুবক, পরামিতি এক প্রকার ধ্রুবক। আচ্ছা, এখানে বলো স্বাভাবিক যোগান রেখার আকৃতি কেমন হয়? স্বাভাবিক যোগান রেখার আকৃতি কেমন হয়? স্বাভাবিক যোগান রেখার আকৃতি কেমন হয়? আখি বলছে আপনার নাম নেওয়ার জন্য লাইভে আসছে নাকি? আচ্ছা আচ্ছা ভাইয়া, ধ্রুবককে তো পরামিতি বলে। এই তোমাদের গাধার মতো প্রশ্ন করো বারবার একই, তোমাকে বললাম যে পরামিতি এক প্রকার ধ্রুবক, ধ্রুবক পরামিতি না তো ভাই। 12 উত্তর হচ্ছে ক, 12 উত্তর হচ্ছে ক, 12 উত্তর ক। আচ্ছা 13 নাম্বার বলো ধ্রুবকের বৈশিষ্ট্য কোনটি? ধ্রুবকের বৈশিষ্ট্য কোনটি? ধ্রুবকের বৈশিষ্ট্য কোনটি বলো? ধ্রুবকের বৈশিষ্ট্য কোনটি? ধ্রুবকের বৈশিষ্ট্য কোনটি? ধ্রুবকের বৈশিষ্ট্য কোনটি বলো? ধ্রুবকের বৈশিষ্ট্য কোনটি? 13 নাম্বার ধ্রুবকের বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা 13 নম্বর ধ্রুবক সংখ্যা হচ্ছে আমরা এটা সংখ্যার মাধ্যমে, গাণিতিক সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি। কিসের মাধ্যমে করতে পারি? গাণিতিক সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি। অর্থাৎ গাণিতিক সংখ্যা 1 2 3 দ্বারা আমরা এটা প্রকাশ করতে পারি। এটাই হচ্ছে ধ্রুবকের বৈশিষ্ট্য। 13 খ, 13 খ, 13 কি? 13 হচ্ছে খ, গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। কি দ্বারা প্রকাশ করা যায়? গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। 13 খ। 14 নাম্বার আমাদের এখানে বলছে, 14 নাম্বার বলছে, দেখো 14 নাম্বার এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে উপরের চিত্রে চাহিদা স্থিতি স্থাপকতা কেমন। অর্থাৎ উপরের চিত্র থেকে আমরা কেমন চাহিদা স্থিতি স্থাপকতা পাই। এই চাহিদা স্থিতি স্থাপকতা কি ধরনের চাহিদা স্থিতি স্থাপকতা? বলছে স্থিতি স্থাপক চাহিদা, অস্থিতি স্থাপক চাহিদা, শূন্য স্থিতি স্থাপক চাহিদা, সম্পূর্ণ স্থিতি স্থাপক চাহিদা, সম্পূর্ণ স্থিতি স্থাপক চাহিদা। তাহলে কোনটা হচ্ছে আমার, এটা কি ধরনের চাহিদা স্থিতি স্থাপকতা নির্দেশ করে? অর্থাৎ এই চিত্র কি ধরনের চাহিদা স্থিতি স্থাপকতা নির্দেশ করে? উত্তর করার চেষ্টা করো, উত্তর করার চেষ্টা করো। 14 নাম্বার, 14 নাম্বার উত্তর করার চেষ্টা করো। অর্থাৎ এই চিত্র দিয়ে আমরা কি ধরনের চাহিদা স্থিতি স্থাপকতা পাই? কি ধরনের চাহিদা স্থিতি স্থাপকতা পাই? 14 নাম্বার, 14 নাম্বার উত্তর করার চেষ্টা করো। আচ্ছা 14 উত্তর হ্যাঁ হচ্ছে আমাদের কারেন্ট চলে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। তো তোমরা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। দেখা পাচ্ছ কিনা আমাকে আমি জানি না। দেখা যাচ্ছে ভাই, আমি ক্লাস ধরছি। আচ্ছা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কালো, ঠিক আছে, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কালো। অর্থাৎ আমাদের হচ্ছে একটু যান্ত্রিক ত্রুটি চলছে, যান্ত্রিক ত্রুটি চলছে। আবহাওয়া খারাপ, আবহাওয়া খারাপ, বৃষ্টি হবে। যান্ত্রিক ত্রুটিতে গান বলবো, আজানটা শেষ হোক। আমাদের হৃদয় ভাইয়া তোমাদেরকে একটা গান শোনাবে যান্ত্রিক ত্রুটির কারণে। হৃদয় ভাইয়া প্লিজ কাম হিয়ার। কারেন্ট কি চলে গেছে? কারেন্ট গেছে, আইপিএস তো ছিল। আইপিএস কিছে? আইপিএসটা হঠাৎ করে শাটডাউন মারছে। হৃদয়ে লেখো না, আইপিএস কে আসবে, সে নাম রয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে সেই লাগতেছে ভাই, সেই লাগতেছে না? হ্যাঁ। আহা কাদের লাইটের কি দরকার, আপনার রূপের আলোই তো ঝলমল করতেছে। ছি ছি ভাই, লজ্জা দিচ্ছেন ভাই, আমি লজ্জা পাচ্ছি ভাই। কি পড়াবো? এখনো 238 জন আছে, আমাকে দেখার জন্য আছে তারা। আচ্ছা যাই হোক, তোমরা আমার নাম অনেকেই জিজ্ঞাসা করতেছিলা যে ভাইয়ের নাম কি। ভাইয়ের নাম সানোয়ার, ভাইয়া পড়াশোনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে, ফাইনাল ইয়ারে পড়তেছে ভাইয়ার। আর কয়েকদিন গেলেই হচ্ছে ভাইয়ার ফাইনাল ইয়ার শেষ, তখন ভাইয়া বেকারের খাতায় নাম লেখাবে। এখনো বেকার যদিও, ঠিক আছে।
ঠিক আছে, তো এখনো ভাইয়া বেকার। বেকার। সানোয়ার মানে বেকার, মানে এই নামের সাথে বেকার হচ্ছে টাইটেল যুক্ত হয়ে গেছে। আর ভাইয়া পড়ায় অর্থনীতি আর ভূগোল পড়ায় তোমাদেরকে। আমাদের FRB 3.1 কোর্স তোমরা জানো, অনেকেই জানো না, অনেকেই যুক্ত আসো, অনেকেই আমাদের এখানে যারা ক্লাস করতেছো যুক্ত আসো। একটু যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে সব অফ হয়ে গেছে, খুব দ্রুত হচ্ছে চলে আসবে, যান্ত্রিক ত্রুটি শেষ হয়ে যাবে, আমরা হচ্ছে তখন শুরু করব ইনশাল্লাহ। আমরা হচ্ছে যাবো না কেউ, আমরা থাকবো, আমরা একটু গল্প গুজব করবো। আমরা 5 মিনিটের বিরতি দিব। আচ্ছা, আমরা হচ্ছে একটু বিরতিতে যাই। তোমরা হচ্ছে আজান দিয়ে দিছে, যারা নামাজে যাইতে চাচ্ছ তারা হচ্ছে 10 মিনিটের জন্য নামাজ পড়ে আসো, আমরা তারপরে হচ্ছে ক্লাসটা শুরু করবো, মানে কন্টিনিউ করবো। আচ্ছা, চলে আসছে আমাদের, সব দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে শুরুই করে দিই, আমরা হচ্ছে বিরতি না দিই। আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আসলে যান্ত্রিক ত্রুটি এমনভাবে দিছে যে আমাদের ভাই, যে কম্পিউটার অপারেটর ভাই মাহিন ভাই, খাইতে খাইতে আসছে আমাকে দেখতে যে সানোর ভাই দেখতে কেমন। আমাদের হামজা ভাই এসে আমার রূপের আলোয় নাকি আমি পুরে দিচ্ছি একদম, না হামজা ভাই এসে কমপ্লিমেন্ট দিচ্ছে। আমার এই যে কাছের বড় ভাই আপন ভাই এসে আমাকে লাইট ধরে দেখাচ্ছে যে আমাকে দেখা যাচ্ছে কিনা। না, হঠাৎ করে ডাউন মেরে দিল একদম, নতুন সবকিছু লাগানো হইলো ওই জন্যই, এখনো সব অ্যাডজাস্ট হইতে পারে না। নতুন জন্যই তো নতুন না। থামো, যাবে না, পিছিয়ন করো। মাই ফোল্ডারে তো থাকার কথা না, ও হ্যাঁ, মাই ফোল্ডারে আছে। যাও ইকোনমিক্স, না অর্থনীতি নিচে বোধহয়। ইকোনমিক্সই তো অর্থনীতি। না, অর্থনীতি বাংলায় লেখা আছে, একদম নিচে যাও। না, টানে যাও নিচে। এত কিছু লেখা যায় না ভাই, একদম টেনে যাও ভাই নিচে। হ্যাঁ, ও বন্দে মায়া লাগাইছে, শিখাইছে। You can proceed. একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। ও কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না, ও কন্যা ভুল করিস না। আচ্ছা, আমরা হচ্ছে চলে আসি, আমাদের যান্ত্রিক ত্রুটি শেষ হয়ে গেছে, আমরা আবার পড়ার মধ্যে ফিরি। তো আমরা 14 নম্বরের যে উত্তরটা ছিল সেটা হচ্ছে খ, অস্থিতিস্থাপক। অর্থাৎ এটা আমাদের চিত্র যত লম্ব অক্ষে বরাবর হচ্ছে সমান্তরাল হবে তত চিত্র হবে অস্থিতিস্থাপক। চিত্র কি হবে? অস্থিতিস্থাপক হবে। কি হবে? অস্থিতিস্থাপক। এবং এটা যত আমার ভূমি অক্ষের সমান্তরাল হবে তত সম্পূর্ণ স্থিতিস্থাপক চিত্র হবে, সম্পূর্ণ স্থিতিস্থাপক চিত্র হবে। বোঝা গেছে? সম্পূর্ণ কি হবে? সম্পূর্ণ স্থিতিস্থাপক চিত্র হবে। আচ্ছা, 15 নাম্বার বলছে যে s ইকুয়াল -2 + 2p একটি যোগান সমীকরণ, যেখানে p দাম, s যোগান, দ্রব্যটি কত দামে যোগান শূন্য হবে, দ্রব্যটি কত দামে যোগান শূন্য হবে। অতএব তোমাদের এখানে প্রশ্ন বলছে যে s ইকুয়াল টু -2 + 2p, -2 + 2p, অর্থাৎ p এর মান কত হলে আমার যোগান শূন্য আসবে, যোগান শূন্য আসবে, যোগান কি আসবে? শূন্য আসবে। তাহলে p এর মান ধরো, প্রথমে 1 ধরো, যদি 1 ধরো তাহলে কত হয়? -2 + 2 × 1, অর্থাৎ -2 + 2 = 0, সমান কি? 0। অর্থাৎ 1 ধরলে কি হয়? 1 ধরলে s এর মান 0 হয়, s কি হয়? 0 হয়। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ক। উত্তর কি বলো? উত্তর হচ্ছে ক। যদি অন্যগুলা তুমি ধরো, অন্যগুলা ধরে দেখতে পারো কত আসে মান। যদি 2 ধরো তাহলে দেখো এখানে × 2 মানে এখানে হচ্ছে 4, তখন আসবে তোমার কত? এখানে আসবে 4, তখন আসবে তোমার হচ্ছে মানে 2, তখন কি আসবে? 2, 0 আসবে না। যখন 3 ধরবা তখন আসবে 4, যখন 4 ধরবা তখন আসবে 6, তখন কি আসবে? 6 আসবে। অতএব এখানে হচ্ছে 1 যখন তুমি নিবা তখন এটা আসবে s ইকুয়াল 0, s ইকুয়াল কি? 0। অতএব এখানে হচ্ছে 1, p সমান 1 ধরলে কি আসবে? এটা আসবে 0, মান কি আসবে? 0। তাহলে 15 কত? 15 ক। 15 কত? 15 ক।
16 নাম্বার বলছে যে সি ইকুয়াল অর্থাৎ কিউ ইকুয়াল সি প্লাস ডিপি সমীকরণটির ঢাল মানে নির্ধারিত হয় কোন প্রতীকে। অর্থাৎ এখানে আমার ঢাল কোনটা, অর্থাৎ এখানে কিউ ইকুয়াল সি প্লাস ডিপি, এখানে আমার ঢাল কোনটা, ঢাল কোনটা নির্দেশ করে, কোনটা দিয়ে ঢাল নির্দেশ করা হয়, কোনটা দিয়ে ঢাল নির্দেশ করা হয়, কোনটা দিয়ে ঢাল নির্দেশ করা হয়, কোনটা দিয়ে বলো ঢাল নির্দেশ করা হয়। 14 নাম্বার আমি উত্তর বলছি খ, 14 নাম্বার উত্তর খ, অস্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক। আচ্ছা তাহলে এখানে কি বলছে, এখানে বলছে যে কিউ ইকুয়াল সি প্লাস ডিপি, এখানে ঢাল কোনটা, কোনটা দিয়ে রেখা ঢাল বোঝানো হয়, এখানে বলছে যে কিউ ডি সি পি, তাহলে উত্তর কি 16 নম্বরের উত্তর হচ্ছে এখানে প্লাস ডি, এটা দিয়ে ঢাল বোঝানো হয়, এটা দিয়ে কি বোঝানো হয়, ঢাল, তাহলে উত্তর হচ্ছে খ। 16 নম্বরের উত্তর হচ্ছে খ ঢাল, 16 নম্বরের উত্তর হচ্ছে খ ঢাল, 16 নম্বরের উত্তর কি খ ঢাল, 16 নম্বরের উত্তর হচ্ছে খ ঢাল। 17 নাম্বার বলছে এইখানে 17 নাম্বার বলছে যে কিউডি ইকুয়াল 24 মাইনাস পি ডিভাইডেড বাই ফি, কিউডি ইকুয়াল 24 মাইনাস ডিভাইডেড বাই পি যদি হয় তাহলে চাহিদা অপেক্ষকটিতে মানে চাহিদা অপেক্ষকটি যদি আমরা অঙ্কন করি, এটা হতে যদি আমরা অঙ্কিত চাহিদা রেখা দেখি, এই চাহিদা রেখার আকৃতি কেমন হবে, এই চাহিদা রেখার আকৃতি কেমন হবে। অর্থাৎ আমাদের যে সমীকরণ দেওয়া আছে, চাহিদা সমীকরণ দেওয়া আছে, এইটা হচ্ছে কি দেওয়া আছে, এটা হচ্ছে কিউডি ইকুয়াল কি আছে 24 ডিভাইডেড বাই পি, অর্থাৎ পি এর মান যদি তুমি কত ধরো, পি এর মান যদি তুমি 0 ধরো, পি এর মান কত ধরো 0, মানে আনলিমিটেড অসীম, যদি 1 ধরো কত হয় দেখো আনলিমিটেড, মানে এখানে 0 ধরলে কি আসবে অসীম আসবে, এখানে ইরোর দেখাবে, কি দেখাবে ইরোর, মানে এইদিকে অসীম, এদিকে কি অসীম। আর যখন তুমি এদিকে ধরবা মান কি ধরবা, এদিক দিয়ে ধরবা যখন, তখন তুমি 1 ধরবা তখন আসবে 24, যখন 2 ধরবা তখন কত আসবে 12, যখন 3 ধরবা অতএব এখানে যখন তুমি মান ধরবা এরকম করে, যখন 3 ধরবা তখন আসবে কত, তখন আসবে 8, যখন 4 ধরবা তখন আসবে 6, যখন তুমি আরো মান বাড়াবা তখন এটা কমতেই থাকবে, কমতে কিন্তু কখনোই শূন্য হবে না, কখনোই কি হবে না শূন্য হবে না। যদি 100 দিয়েও তুমি ভাগ করো তবুও মান কি আসবে 0.24 আসবে, ঠিক আছে। অর্থাৎ তোমার এরকম মান আসবে কিন্তু কখনোই শূন্য হবে না। তাও চিত্র কেমন হবে, চিত্র এরকম হবে, চিত্র এরকমের হবে, চিত্র কি হবে এরকমের চিত্র আসবে, অর্থাৎ চিত্রটা এরকম হবে। এটাকে কেমন আকৃতির চিত্র বলে, এটাকে সমপরাবৃত্তাকার চিত্র বলে, কি বলে সমপরাবৃত্তাকার চিত্র বলে, কি বলে সমপরাবৃত্তাকার চিত্র বলে। তাহলে এরকম যদি কোনো সমীকরণ থাকে কিউডি ইকুয়াল 24 মাইনাস পি, তাহলে এটার চিত্র হবে সমপরাবৃত্তাকার, সমপরাবৃত্তাকার। অর্থাৎ এখানে ধরো 24, তারপরে কমছে, এদিকে আস্তে আস্তে কমছে, ঠিক আছে, এদিকে কমতেই থাকবে। অর্থাৎ এইদিকে তোমার হচ্ছে কিউ, এদিকে হচ্ছে তোমার কি, এদিকে হচ্ছে তোমার পি, মানে তুমি যত ধরবা মানে পি যেদিকেই তুমি নাও, কিউ পি যেদিকেই নাও তোমার দেখবা যে এটা আস্তে আস্তে কমতে থাকবে, এদিকে কি হবে কমতেই থাকবে, আস্তে আস্তে হবে কি হবে কমতেই থাকবে। মানে এদিকে যদি তুমি নাও, এদিকে যদি তুমি চিন্তা করো, দেখো যখন তুমি 1 টাকা ধরছো তখন এখানে কিউ, ঠিক আছে 24, এরপরে দাম বাড়ছে, এটা আস্তে আস্তে কমছে, এটা আস্তে আস্তে এরকম করে কমছে, দেখবা যে এটা আরো উপর দিকে চলে যাবে, আরো উপর দিকে কি হবে চলে যাবে। এটা হচ্ছে সমপরাবৃত্তাকার চিত্র, অর্থাৎ চিত্র হবে এরকমের, চিত্র, এটা হচ্ছে সমপরাবৃত্তাকার চিত্র। কেমন চিত্র, সমপরাবৃত্তাকার চিত্র। এটাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলা হয়, কি বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলা হয়। এখানে 18 নম্বর বলছে যে শূন্য স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যোগান রেখার আকৃতি হবে, শূন্য স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যোগান রেখার আকৃতি কেমন হবে, শূন্য স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যোগান রেখার আকৃতি কেমন হবে, তাহলে বলছে যে শূন্য স্থিতিস্থাপকতার মান কি হবে 0, তাহলে যোগান রেখা আমরা জানি এইটা, যোগান রেখা কি এইটা হলে তো শূন্য স্থিতিস্থাপকতা হয় না। কখন হবে, বলছে যে ভূমি অক্ষের সমান্তরাল হলে, লম্ব অক্ষের সমান্তরাল হলে, বাম দিকে ঊর্ধ্বগামী হলে, বাম দিকে নিম্নগামী হলে, বা ডান দিকে নিম্নগামী হলে, কেমন হলে তোমার 0 হবে, স্থিতিস্থাপকতার মান 0 হবে। অর্থাৎ যোগান স্থাপকতা যখন এই লম্ব অক্ষের সমান্তরাল হবে, কি হবে লম্ব অক্ষের সমান্তরাল হবে, এরকম যখন ফিক্সড হবে তখন এটা কি হবে স্থিতিস্থাপকতা 0 হবে, স্থিতিস্থাপকতা কি হবে 0 হবে। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল, উত্তর কি লম্ব অক্ষের সমান্তরাল। তাহলে 18 উত্তর হচ্ছে খ লম্ব অক্ষের সমান্তরাল। 19 নাম্বার বলছে যে চাহিদার প্রধান নির্ধারক কোনটি, 19 নাম্বার বলছে চাহিদার প্রধান নির্ধারক কোনটি, এটা তোমাদের সবারই পারার কথা, এটা কি তোমাদের সবারই পারার কথা, চাহিদার প্রধান নির্ধারক কোনটি। তাহলে চাহিদার প্রধান নির্ধারক কোনটি বলো, চাহিদার প্রধান নির্ধারক হচ্ছে কি, চাহিদার প্রধান নির্ধারক হচ্ছে
দ্রব্যের নিজস্ব দাম, দ্রব্যের নিজস্ব দাম। 19-এর গ অতএব আমরা দাম মূলত চাহিদা মানে চাহিদা নির্ধারণ করি দামের উপর, কি দিয়ে, কিসের উপর, দামের উপর। এখানে বলছে নিম্নের কোন রেখাটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সাথে সঙ্গতিপূর্ণ, নিম্নের কোন রেখাটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মধ্যে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মধ্যে উপযোগের সাথে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ কোনটা দিয়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দেখানো হয়, কোনটা দিয়ে দেখানো হয় বলো, কোনটা দিয়ে দেখানো হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দেখানো হয়, কোনটা দিয়ে দেখানো হয়? দেখো এইটা হচ্ছে আমার এমইউ চিত্র, এইটাই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দেখায়, এটা ক্রমবর্ধমান দেখায়, এইটা স্থির দেখায়, এটা কি দেখায়, স্থির দেখায়, এটা কি দেখায়, স্থির দেখায়। তাহলে এটা হচ্ছে আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে 20-এর ক, 20-এর কি উত্তর, 20-এর উত্তর হচ্ছে ক। যারা অর্থনীতি, ভূগোল, পৌরনীতি, ইতিহাস এছাড়াও বাংলা, ইংরেজি, আইসিটি নিয়ে সমস্যায় আছো তাদের জন্য আবার মনে করাই দিই, আমাদের FRB 3.1 কোর্স রানিং, মাত্র কয়েকটা ক্লাস শুরু হয়ে গেছে, মানে ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও, যুক্ত হওয়ার জন্য বনিয়ামিন পেজে নক করো, বনিয়ামিন পেজে নক করো। এখানে বলছে চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র কোনটা, চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র কোনটা? তোমরা অনেকেই জানো না যে চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র কোনটা। যারা জানো তাদের জন্য বলতেছি, আর যারা জানো না তাদের জন্য বলতেছি চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে কি বলো তো? সূত্র হচ্ছে কি, খ নাম্বার সূত্র কি, সূত্র হচ্ছে খ। 21 সূত্র কি, সূত্র হচ্ছে খ। এই যে ইপি, ইলাস্টিসিটি অফ প্রাইস বা দাম স্থিতিস্থাপকতা সমান ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। তাহলে 21-এর উত্তর হচ্ছে খ। 21-এর উত্তর কি, 21-এর উত্তর হচ্ছে খ। 21-এর উত্তর কি, 21-এর উত্তর হচ্ছে খ। 22 নাম্বার বলছে আয় বাড়লে যে দ্রব্যের চাহিদা কমে তাকে কোন ধরনের দ্রব্য বলে? অর্থাৎ যখন আয় বাড়ে চাহিদা কমে, আয় বাড়লে কোন দ্রব্যের যদি চাহিদা কমে, আয় বাড়লে কোন দ্রব্যের যদি চাহিদা কমে, আয় বাড়লে কোন দ্রব্যের যদি চাহিদা কমে ওই দ্রব্যকে কোন ধরনের দ্রব্য বলে? বলছে উৎকৃষ্ট দ্রব্য, স্বাভাবিক দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য। কোন দ্রব্য বলে বলো? 22 নাম্বার কোন দ্রব্য বলে? 22 নাম্বার কোন দ্রব্য বলে? বলছে আয় বাড়লে, অর্থাৎ একজন ব্যক্তির আয় বাড়লে যদি ওর কোনো দ্রব্যের প্রতি চাহিদা কমে যায়, আয় বাড়ছে তবু চাহিদা কমে গেছে, তখন ওই দ্রব্যটাকে নিকৃষ্ট দ্রব্য বলে। কি বলে? নিকৃষ্ট দ্রব্য বলে। আচ্ছা, পেইড ব্যাচে ভর্তি হলে কি এইচএসসি 25-এর সিলেবাস কমপ্লিট করা যাবে? হ্যাঁ, এইচএসসি 25-এর সিলেবাস কমপ্লিট করা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই ফুললি ডেডিকেটেড। তোমাদের হচ্ছে সিলেবাস কমপ্লিট করা, তোমাদের একদম ফুল প্যাকেট করে দেওয়া, মানে তোমার ফুল প্রিপারেশন নিয়ে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। তুমি ভর্তি হয়ে যাও নিশ্চিন্তে। তাহলে 22-এর উত্তর হচ্ছে ঘ, নিকৃষ্ট দ্রব্য। 22-এর উত্তর হচ্ছে ঘ, নিকৃষ্ট দ্রব্য। 23 নাম্বার বলছে যে QS ইকুয়াল -25 প্লাস 5P যোগান সমীকরণে P হচ্ছে স্বাধীন চলক, এই 25 হচ্ছে ধ্রুবক, আর 5 হচ্ছে সহগ। 5 কি? সহগ। তাহলে নিচের কোনটা সঠিক? নিচের কোনটা সঠিক? নিচের এখানে সবগুলাই সঠিক দেওয়া আছে, সবগুলাই সঠিক দেওয়া আছে। অর্থাৎ P স্বাধীন চলক, -25 এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, আর 5টা হচ্ছে আমার একটা সহগ, এটা রেখার ঢাল কিন্তু এটা সহগ। তাহলে এখানে 1 2 3 সবগুলাই উত্তর। 23-এর ঘ, 23-এর উত্তর হচ্ছে ঘ, 23-এর উত্তর ঘ। 24 নাম্বার বলছে যে যোগান বিধি কার্যকর হয় কখন? যোগান বিধি কখন কার্যকর হয়? যোগান বিধি কখন কার্যকর হয়? বলছে দামের পরিবর্তনে, উপকরণের পরিবর্তনে, নির্দিষ্ট সময়ে নিচের কোনটি সঠিক? যোগান বিধি কখন কার্যকর হয়? বলছে যোগান বিধি কার্যকর হয় যদি দাম পরিবর্তন হয়। দাম পরিবর্তন হলে দাম বৃদ্ধি পেলে কি হয়? যোগান বাড়ে। দাম কমলে কি হয়? যোগান কমে। উপকরণের পরিবর্তনে যোগান বিধির কোনো পরিবর্তন হয় না, কিন্তু নির্দিষ্ট সময় লাগবে। কি লাগবে? নির্দিষ্ট সময় লাগবে। যোগান বিধি হতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট সময় লাগবে। তাহলে 1 ও 3 উত্তর কি? 1 ও 3, 1 ও 3 উত্তর হবে এখানে 1 ও 3। এখানে উত্তর দেওয়া নাই, এটার উত্তর হবে 1 ও 3, 1 ও 3 উত্তর কি হবে? 1 ও 3 হবে। এখানে 1 ও 3 হবে, 1 ও 3 গ নাম্বার উত্তর 1 ও 3, 1 ও 3 মানে 1 ও 3, 1 ও 3, 1 ও 3 উত্তর কি হবে? দামের পরিবর্তন, নির্দিষ্ট সময়। অর্থাৎ যোগান বিধি কার্যকর হয় দামের পরিবর্তনের ফলে এবং একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময়, একটা কি নির্দিষ্ট সময়। তাহলে 24 নাম্বার মাথায় রাখো, এটা হবে 1 ও 3, 1 ও 3, এটা ঠিক করে লিখবা। এটা গ নাম্বারের উত্তর 1 ও 3। এখানে 1 2 দেওয়া আছে, 1 ও 3 হবে। কি হবে? 1 ও 3 হবে। এবার বলছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের চাহিদা দেওয়া আছে, যোগান দেওয়া আছে।
বলছে উদ্দীপকে ভারসাম্য দাম কোনটি, এটা তোমাদের পারার কথা। উদ্দীপকে ভারসাম্য দাম কোনটি, উদ্দীপকে ভারসাম্য দাম কোনটি বলো তো, উদ্দীপকে ভারসাম্য দাম কোনটি? 25 নাম্বার, উদ্দীপকে ভারসাম্য দাম কোনটি, উদ্দীপকের ভারসাম্য দাম কোনটি বলো, উদ্দীপকের ভারসাম্য দাম কোনটি? উদ্দীপকের ভারসাম্য দাম, ভারসাম্য মানে কি? যেই দামে চাহিদা এবং যোগান সমান, যেই দামে চাহিদা এবং যোগান সমান। এখানে ক দেওয়া আছে 4, খ দেওয়া আছে 6, গ দেওয়া আছে 8, ঘ দেওয়া আছে 10, তাহলে কি হবে? 8 হবে। কি হবে? 8। অর্থাৎ 8 টাকা দামে চাহিদা এবং যোগান সমান, তাহলে এটাই হচ্ছে ভারসাম্য দাম। এটা কি ভারসাম্য দাম? তাহলে 25-এর গ, 25-এর গ। এখানে আরেকটা দেওয়া আছে, কি দেওয়া আছে? আরেকটা, ওইখান থেকে আরেকটা তোমাদের দেওয়া আছে, করতে বলছে। এখানে বলছে যে উদ্দীপকের মানসমূহ দ্বারা চাহিদা ও যোগান রেখা অঙ্কন করলে তুমি কিরূপ রেখা পাবা। অর্থাৎ এটা দিয়ে তুমি যদি চাহিদা রেখা অঙ্কন করো, এটা দিয়ে যদি তুমি যোগান রেখা অঙ্কন করো, তাহলে যোগান রেখা এবং চাহিদা রেখা কি রকম হবে। এখানে প্রথম বলছে যে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হবে, অর্থাৎ চাহিদা রেখা উপর দিকে যাবে। যোগান রেখা নিম্নগামী হবে, অর্থাৎ যোগান রেখা নিচের দিকে যাবে। তাহলে কি হবে? হবে না। এখানে বলছে যে যোগান রেখা ঊর্ধ্বগামী হবে, যোগান রেখা উপর দিকে যাবে, অর্থাৎ এই রেখাটা উপর দিকে যাবে। চাহিদা রেখা নিম্নগামী হবে, চাহিদা নিচের দিকে যাবে। এটা হবে, ঠিক আছে। চাহিদা রেখা ওয়াই অক্ষ এবং যোগান রেখা এক্স অক্ষের সমান্তরাল হবে না, এটা সমান সমান কথা বলছে, হবে না। বলছে চাহিদা রেখা নিম্নগামী, যোগান রেখা ওয়াই অক্ষের সমান্তরাল, অর্থাৎ এটাও হবে না। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খ। 26-এর উত্তর হচ্ছে খ। 26-এর উত্তর কি? 26-এর উত্তর হচ্ছে খ। 26-এর উত্তর খ। আচ্ছা, এখানে 27 নাম্বার বলছে, 27 নাম্বার একটা উপযোগ দেওয়া আছে। কি দেওয়া আছে? উপযোগ দেওয়া আছে। 1 একক, 2 একক, 3 একক, এরকম 6 একক দেওয়া আছে। এখানে প্রান্তিক উপযোগ দেওয়া আছে, বিভিন্ন প্রান্তিক উপযোগ দেওয়া আছে। এবার বলছে মোট উপযোগ কত, মোট উপযোগ কত। এখান থেকে মোট উপযোগ কত বের করো, মোট উপযোগ কত। অর্থাৎ মোট উপযোগ মানে কি? মোট উপযোগ মানে সবগুলা যোগ, 0 যোগ 4 যোগ 8 12, 12 যোগ 12 24, 24 আর 16 40, 40 আর 20 60। তাহলে মোট উপযোগ কত? মোট উপযোগ হচ্ছে 60। মোট উপযোগ কত? মোট উপযোগ হচ্ছে 60। তাহলে 27 নাম্বার মোট উপযোগ হচ্ছে 60, ঘ। 27-এর ঘ, 27-এর কি? 27-এর ঘ, 27-এর ঘ। অতএব আমরা প্রান্তিক গুলা যোগ করলে কি পাই? মোট পাই, আর মোট থেকে বিয়োগ করলে প্রান্তিক পাই। আচ্ছা, এখানে আমাদের আরো একটা প্রশ্ন বলছে 28, উদ্দীপকে কোন ধরনের বিধি কার্যকর হয়। অতএব আমরা যে প্রান্তিক উপযোগটা দেখতেছি, এই উপযোগ বিধি থেকে আমরা কোন ধরনের উপযোগ বিধি পাচ্ছি। এখানে বলছে যে ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, সমপ্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে উত্তর কোনটা হবে? 28 নাম্বার উত্তর কোনটা হবে? 28 নাম্বার উত্তর কোনটা হবে? 28 নাম্বারের উত্তর কোনটা হবে? 28 নাম্বার উত্তর কোনটা হবে? 28। আচ্ছা, 28 নাম্বারের উত্তর হচ্ছে খ। 28-এর উত্তর খ। 28-এর উত্তর খ। এখানে আমরা দেখি যে 29 নাম্বার, 29 নাম্বারের আমাদের একটা প্রশ্ন করছে, উদ্দীপক দেওয়া আছে দাম, আয় আর চাহিদা। দাম, আয় আর কি আছে? চাহিদা দেওয়া আছে। অতএব একটা দ্রব্যের দাম 10 টাকা, 10 টাকা আছে, আয় হচ্ছে 100 টাকা, 50 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 10 একক আর 5 একক, 10 একক আর 5 একক। বলছে উদ্দীপক অনুসারে চাহিদার আয় স্থিতিস্থাপকতার মান কত? চাহিদার আয় স্থিতিস্থাপকতার মান কত? অর্থাৎ এই যে আয় এবং তোমার চাহিদা, আয় এবং চাহিদা, এখান থেকে স্থিতিস্থাপকতা বের করতে হবে। অর্থাৎ এখানে তোমার সূত্র হবে কি? এখানে তোমার সূত্র হবে যে চাহিদার আয় স্থিতিস্থাপকতা কিউ ওয়াই বা ই ওয়াই তোমরা দিতে পারো, ইলাস্টিসিটি অফ ওয়াই সমান ডেল কিউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এইটা হচ্ছে তোমার সূত্র, মানে এইটুকু পরিবর্তন, এটুকুর পরিবর্তন, এটা প্রাথমিক, এটা প্রাথমিক। যদি তোমরা বের করো তাহলে কত আসে? তাহলে কত আসবে? তাহলে তোমার আসবে মান 1। মান কি আসবে? 1। এই স্থিতিস্থাপকতার মান যদি তোমরা বের করো এখান থেকে, হ্যাঁ, এখান থেকে যদি তোমরা মান বের করো তাহলে আসবে কত? আসবে 1। আসবে কত? আসবে হচ্ছে 1। কত মিনিট? 3 মিনিট সময় আছে। আচ্ছা, ঠিক আছে, আসবে কত? 1। তাহলে এটা উত্তর হচ্ছে 1। 29-এর উত্তর হচ্ছে 1, মানে ঘ। 29-এর উত্তর হচ্ছে ঘ। তোমরা যারা এখনো ভর্তি হওনি, ভর্তির প্রসেসে আছো, চিন্তা ভাবনা করতেছো, তোমাদের জন্য আমার উপদেশ হবে তোমরা FRB 3.1 কোর্সে ভর্তি হয়ে যাও, তাহলে তোমরা বেস্ট কিছু পাবা। আর যদি না হও তাহলে আসলে কিছু করার নাই, তোমরা মিস করে যাবা। সূচি মোতাবেক চাহিদা রেখা কেমন হবে? সূচি মোতাবেক চাহিদা রেখা কেমন হবে? অর্থাৎ দাম ফিক্সড, দাম কি? দাম হচ্ছে ফিক্সড,
চাহিদার পরিমাণ বাড়া কমা ঘটছে, চাহিদার পরিমাণ বাড়া কমা ঘটছে, অতএব দাম এক জায়গায় স্থির আছে। দাম কি আছে? এক জায়গায় স্থির আছে। দাম এখানে স্থির, দাম 10 টাকা। কয় টাকা? দাম 10 টাকা। দাম পি 10 টাকা। এখানে চাহিদা ছিল আগে 10 একক, এখন হয়েছে 5 একক। এখন কি হয়েছে? 5 একক। তাহলে কোন দিকে সরছে বলো তো? বাম দিকে সরে গেছে। কোন দিকে? বাম দিকে সরে গেছে। তাহলে বামে পরিবর্তন হয়। বামে কি হয়? বামে স্থান পরিবর্তন হয়। অর্থাৎ দাম যেহেতু ফিক্সড, তোমার চাহিদা বাম দিকে সরে আসতেছে, এইটা হচ্ছে বামে স্থানান্তরিত হয়। তাহলে উত্তর হচ্ছে খ। 30 এর উত্তর হচ্ছে খ। 30 এর উত্তর কি? 30 এর উত্তর হচ্ছে খ। 30 এর উত্তর খ। 31 নাম্বার কি বলছে? 31 নাম্বার আমাকে এখানে বলছে যে এইটা একটা রেখা, এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল কত? এই রেখার কি ঢাল কত? বলছে এই এমএন রেখা, এমএন রেখার ঢাল কত? এমএন রেখার ঢাল কত? তাহলে আমরা ঢাল সমান কি জানি বলো? ঢাল সমান আমরা জানি ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, ডেল এক্স, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। তাহলে এইখানে আমার আগের মান কত? আগের মান হচ্ছে 0। আগের মান কত? আগের মান হচ্ছে 0। এন্ড বর্তমান কত? বর্তমান হচ্ছে, বা এদিক দিয়েও ধরতে পারো, এদিক দিয়ে ধরো, বর্তমান হচ্ছে 8। আগের মান ধরো 8, আগের মান হচ্ছে 8। এখন বর্তমান 0 বিয়োগ 0। এখানে আগে যেহেতু এটা ছিল, আগে কি ছিল? এইটা ছিল, তখন তোমার এই যে মান কত ছিল? 0। অর্থাৎ যখন দাম 8 টাকা, তখন তোমার চাহিদা কত? চাহিদা 0। দাম যখন 8 টাকা, দেখো দাম যখন 8 টাকা, চাহিদা কত? 0। তাহলে আগে ছিল কত? 0। আগে ছিল কত? 0। এবং এখন যখন পরিবর্তন হয়েছে, কি হয়েছে? পরিবর্তন হয়েছে, কি হয়েছে? পরিবর্তন হয়েছে। অর্থাৎ বর্তমান, এই বর্তমান হচ্ছে 16, বর্তমান হচ্ছে 16, মানে 0 থেকে এখন হয়ে গেছে 16। তাহলে তোমাকে কি করতে হবে? বর্তমান থেকে আগেরটা যেহেতু বাদ দিতে হবে, বর্তমান থেকে আগেরটা বাদ দিতে হবে। বর্তমান 0, আগে ছিল কত? আগে ছিল তোমার 8। মানে এইটা এইভাবে তোমাদের বুঝাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। কারণ এখানে তোমার পার্থক্য বের করতে হবে। ঢাল সমান কি বের করতে হবে? ঢাল সমান পার্থক্য বের করতে হবে। ঢাল সমান পার্থক্য যখন তুমি 8 ধরবা, বর্তমান ধরো বা আগেরটা ধরো, এটা ধরো তোমার কি? এটা ধরো x, এটা ধরো x1, এটা কি x1 বা p1, এটা ধরো p1, আর এটা ধরো p2, এটা ধরো কি p2, বা এটা ধরো p0, আর এটা ধরো p1, এটা কি p1। দুইটা মান দেওয়া আছে, এখানেও দুইটা মান দেওয়া আছে। অতএব যখন p0, তখন তোমার মান কত? এটা তখন তোমার হচ্ছে, তখন এটা হচ্ছে তোমার Q0, এটা কি Q0। অর্থাৎ এই যে মানটা 0, অর্থাৎ যখন দাম 8 টাকা, তখন তোমার চাহিদা 0, তাহলে এটা হচ্ছে Q0, এটা কি Q0, এটা P1 Q0 দুটাই হয়। এবং যখন তোমার মান P1 হয়েছে 0, তখন Q1 হয়েছে কত? Q1 হয়েছে 16, Q1 হয়েছে কত? 16। অর্থাৎ তুমি এই যে x এর পরিবর্তন যখন বের করবা, তখন x এর পরিবর্তন কি? x এর পরিবর্তন হচ্ছে Q1 থেকে কি বাদ যাবে? সরি, এটা y এর পরিবর্তন। y এর পরিবর্তন হচ্ছে এইটা থেকে এটা বাদ। তাহলে 0 থেকে কি বাদ দিচ্ছ? 0 থেকে তুমি 8 বাদ দিচ্ছ। 0 থেকে কি 8 বাদ দিচ্ছ। অতএব এটা বর্তমান 0, আগে ছিল 8। 0 থেকে 8 বাদ দিচ্ছ। বর্তমান হচ্ছে কত? বর্তমান হচ্ছে 16। বর্তমান কত? 16, আগে ছিল কত? 0। তাহলে 16 থেকে তুমি কি বাদ দিচ্ছ? 0 বাদ দিচ্ছ। তাহলে উপরে কত? -8, নিচে কত? 16, নিচে কত? 16। তাহলে মান কত? -1/2, -1/2, হাফ, -1/2 হাফ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হাফ, খ। ওকে, তাহলে এখানে বলছে যে 32 নাম্বার, রেখাটি ডানে বামে স্থানান্তরিত বা সমান্তরালে স্থানান্তরিত হলে ঢালের মান কিরূপ পরিবর্তন হবে? ঢালের মান কিরূপ পরিবর্তন হবে? অর্থাৎ রেখাটা যা আছে, এই রেখাটা যা আছে, এখান থেকে এদিক যদি যায়, এখান থেকে এদিক যদি যায়, মানে যে কোনো বিন্দু, এটা বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে, আমরা যেটা দেখছি আর কি। এখন এইখানে আসুক, এইখানে আসুক, এইখানে আসুক, যে কোনো দিকে সমান্তরিত হোক, স্থানান্তরিত হোক, তাহলে মান কত হবে? বলছে ঢালের মান কিরূপ পরিবর্তন হবে? বলছে বাড়বে, কমবে, স্থির থাকবে, 0 হবে। অতএব এই রেখাতেই হয় ডানে যাবে নয়তো বামে যাবে। অতএব ডানে যাবে, এটা ডানে যাবে নয়তো বামে যাবে, একই জায়গায়, একই রেখার মধ্যে, সমান্তরাল রেখার মধ্যে ডানে আসবে অথবা বামে যাবে। তাহলে ঢাল কিরকম হবে? ঢাল কিরকম হবে? ঢাল কিরকম হবে? 32 নাম্বার হচ্ছে ঢাল স্থির থাকবে, কারণ একই সরলরেখায় ঢাল স্থির থাকে। অতএব ঢাল যখন একটা সরলরেখা হয়, ঢাল যখন একটা সরলরেখা হয়, এই সরলরেখার যে কোনো বিন্দুতে ঢাল স্থির। ঢাল কি স্থির, সবগুলাতে ঢাল স্থির। তাহলে ঢাল স্থির থাকবে। ঢাল কি থাকবে? স্থির থাকবে। 33 নাম্বার বলছে
ফার্মের কোন রেখার আকৃতি সমপরাবৃত্তাকার হয়? 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 এটা হচ্ছে এএফসি রেখা। কি রেখা? এএফসি রেখা মানে খ, মানে কি 33-এর খ। 33-এর কি? 33-এর খ, 33-এর খ, 33-এর খ। আচ্ছা 34 বলছে মোট আয় নির্ণয়ের সূত্র হলো, মোট আয় নির্ণয়ের সূত্র কোনটা? মোট আয় নির্ণয়ের সূত্র হচ্ছে গ টিআর ইকুয়াল পি ইন্টু কিউ। টিআর ইকুয়াল পি ইন্টু কিউ। টিআর মানে কি? পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ। তাহলে 34-এর গ টিআর ইকুয়াল পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ। হ্যাঁ শেষ। 35 বলছে যদি মোট উৎপাদন হ্রাস পায় তবে প্রান্তিক উৎপাদন কি হয়? যখন মোট উৎপাদন হ্রাস পায় তখন প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়। 35-এর ক, 35-এর ক, 35-এর কি? 35-এর ক। এরকম আরো কিছু ছিল কিন্তু সময় শেষ, আজকে এই পর্যন্তই। তো আবার শেষের সময় তোমাদের আবারও বলতেছি, আমাদের FRB 3.1 কোর্সের ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনো যুক্ত হও নাই বা যুক্ত হওয়া নিয়ে চিন্তা করতেছো, আমার অর্থনীতির মতো ভূগোল যেমন আছে, ভূগোলও অনেক কঠিন, অর্থনীতি কঠিন, পৌরনীতি অনেক কঠিন, মনোবিজ্ঞান অনেক কঠিন, তোমাদের হচ্ছে যুক্তি অনেক বুঝে না, সমাজবিজ্ঞান বুঝে না ঠিকঠাক মতো করে, এছাড়াও বাংলা ইংরেজি আইসিটি তোমাদের সমস্যা, আইসিটি তোমরা ঠিকঠাক বুঝো না। এই সকল কোর্স আমাদের চলো শিখি প্ল্যাটফর্ম তোমাদেরকে দিচ্ছে অল্প টাকায়। এই কোর্সের তোমরা কোর্স ফি পাচ্ছ বাংলা ইংরেজি আইসিটি 1490 টাকা, মানবিক বিভাগের কোর্স হচ্ছে 1490 টাকা। সবগুলাই যদি একসাথে নিতে চাও বান্ডেল আকারে তাহলে তুমি পেয়ে যাবা কত টাকায়? তাহলে তুমি পেয়ে যাবা মাত্র 2490 টাকায়। তবে আগামীকাল যখন তুমি আমার পরীক্ষা দিবা, আমার ক্লাসের পরীক্ষা দিবা, ওই ক্লাসের পরীক্ষা দিলে তুমি যদি 300-র মধ্যে থাকো তাহলে এক্সট্রা আরো 10% ডিসকাউন্ট তুমি পেয়ে যাবা। অর্থাৎ 10% ডিসকাউন্ট পেলে তুমি প্রতি কোর্সে আরো অনেক অল্প টাকায় ভর্তি হয়ে যেতে পারবা। অর্থাৎ ভর্তি হয়ে যাও। আর যারা সিলেবাস নিয়ে চিন্তা করতেছো, অনেক বড় সিলেবাস, কিভাবে শেষ হবে না হবে, তোমরা আমাদের সাথে যুক্ত হও, রেগুলার ক্লাস করো, ইনশাআল্লাহ তোমার সিলেবাস তোমার পরীক্ষার 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে শেষ হয়ে যাবে। আমাদের টিচাররা, প্রতিটা টিচার অক্লান্ত পরিশ্রম করে, এখনো 4-5 জন এখানে বসে আছে, কাজ করতেছে। ঠিক আছে, তো তোমরা যুক্ত হয়ে যাও। আর যুক্ত হওয়ার জন্য আমাদের প্রসেস, আমাদের বনিয়ামিন পেজে তোমরা মেসেজ করতে পারো, অথবা তোমরা এই নাম্বারে, মার্সেন্ট নাম্বার, এটাতে পেমেন্ট করতে পারো। পেমেন্ট করে ফোন করলে হবে। এই নাম্বার হচ্ছে আমাদের সেন্ড মানি, অথবা এটা হচ্ছে পার্সোনাল নাম্বার। সেন্ড মানি, বিকাশ, নগদ, রকেট, যে কোনো নাম্বারে তুমি হচ্ছে মানে যে কোনো মাধ্যমে সেন্ড মানি করে ফোন করলেই তোমার ভর্তি প্রসেস ওকে হয়ে যাবে। এরপরে তোমাকে একদিনের মধ্যে গ্রুপে অ্যাড করে দিবে, তুমি ক্লাসগুলা করতে পারবা। যে কয়েকটা ক্লাস তোমার মিস হয়ে গেছে, মানে কয়েকটা ক্লাস হয়ে গেছে, ওগুলা তুমি দ্রুত যুক্ত হলে তুমি দ্রুত এটা কভার করে নিতে পারবা। তুমি যত দেরি করবা তোমার জন্য ততই সময় চলে যাবে। তোমার সময় চলে গেলে ভাই আর পরে এটা ফিরবে না। একটা কথা আছে না, সময় গেলে সাধন হয় না কো। অর্থাৎ সময় যখন চলে যাবে ভাই, সাধন আর হবে না। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। তুমি সময়ে একটা ফোর দিয়ে যে কাজ হবে, অসময়ে তুমি 10 বার ভুতা মারলেও এই কাজ হবে না। অতএব এখন সময় আছে, তুমি ভাই সঠিক জায়গায় ফোর মারো, তাহলে তোমার হয়ে যাবে। অর্থাৎ তোমার বাউন্সে ছক্কা হয়ে যাবে। আর যদি না মারো তাহলে তোমার অবস্থা করুণ আছে, অবস্থা খারাপ আছে। এই বলেই শেষ করলাম। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাস।